আমার হবু বর নাকি ইউনিভার্সিটির প্রফেসর। এটা শোনার পর দীর্ঘ একটা শ্বাস ফেললাম। বান্ধবী আর কাজিনদের কাছে শুনেছিলাম ভার্সিটির প্রফেসররা নাকি অনেক রাগী আর আনরোমান্টিক হয়। কে জানে কি আছে আমার কপালে। তবে মনের মধ্যে অজানা একটা ভয়ও কাজ করছে। একদম অপরিচিত একজন মানুষ, যাকে কিনা দেখিনি কখনো, তার সাথেই বিয়ে। প্রফেসর টাইপ একজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে, ভাবতেই গলা শুকিয়ে কাটকাট অবস্থা। এগুলোই ভাবছি আর একা একা বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছি। আমি রোদেলা। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে একটু থমকালাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে। কপালের টিপখানা দিয়ে সাজ পূর্ণ করলাম। ড্রয়িং রুম জুড়ে দুই পরিবারের হাসি আড্ডায় এক মিলন মেলা সৃষ্টি হয়েছে। জাফর তালুকদার বলে উঠলেন, আড্ডা তো অনেক হলো, এবার আমার হবু বৌমাকে ডাকুন। শুভ্রর মা আমাকে পাগল করে দিচ্ছে আপনাদের মেয়েকে দেখার জন্য। কেন করব না? আমার একমাত্র ছেলের বউ হতে যাচ্ছে সে, আমারই তো দেখতে হবে তাকে। রহমান খান হাসতে হাসতে আয়শা খানকে বললেন, মেয়েকে নিয়ে এসো, ওনাদের আর অপেক্ষা করিও না। শুভ্র, কেমন আছো তুমি? শুভ্র মুস্কি হেসে বলল, জি আঙ্কেল, ভালো আছি। শুভ্রর দিকে ভুরুকুসকে তাকিয়ে তার মা বললেন, আঙ্কেল মানে? ওনারাও এখন থেকে তোমার বাবা মা, তাই বাবা মা বলেই ডাকবে, মনে থাকে যেন। শুভ্র মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে মুস্কি হেসে মাথা নিচু করে ফেলল। তখনই আগমন ঘটল আজকের মূল আকর্ষণের। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে শাড়ির আঁচলটা চাদরের মতো জড়িয়ে নিয়ে চুল খুলে রেখেছে রোদেলা। বাড়াবাড়ি কোনো সাজ নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক আর কপালে কালো টিপ। স্নিগ্ধ সুন্দরী বাঙালি রমণী যেন। ধীর পায়ে এগিয়ে এসে সুমিষ্ট কণ্ঠে শুভ্রর বাবা মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। শুভ্রর মা আতকে উঠে মাথা নাড়িয়ে বলতে লাগলেন, প্লিজ প্লিজ আমাদের এসব বলে ডেকো না। একটু আগে শুভ্রকেও বলেছি, এখন তোমাকে বলছি। তোমরা দুজনেই আরো একজোড়া বাবা মা পেতে যাচ্ছ, তাই সব আঙ্কেল আন্টি ডাকলে চলবে না, মা বাবা বলে ডাকবে। সবাই একসাথে হেসে উঠল। রোদেলা লাজুক হেসে মাথা নিচু করে নিল। শুভ্রর মা তাকে ডেকে বললেন, এদিকে এসো, বসো আমার পাশে। রোদেলা ধীরে ধীরে ওনার পাশে এসে বসে। তিনি রোদেলার মুখখানা দুচোখ ভরে দেখে নিয়ে তার গালে হাত রেখে আদর বুলিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, এত সুন্দর পুতুলের মতো একটা মেয়ে এখন থেকে আমার সামনেই থাকবে সবসময়। ভাবতেই আমার মন জুড়িয়ে যাচ্ছে। জাফর সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ও যদি সবসময় তোমার সামনেই থাকে তাহলে আমার ছেলে করবেটা কি? সবাই এবার হাসিতে মেতে উঠল। রোদেলাও মুস্কি মুস্কি হাসতে লাগলো। তখন হুট করেই তার চোখ পড়ল শুভ্রর দিকে। কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, আচ্ছা, উনিকে খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে, কিছুদিন আগেই আমি টিভিতে দেখেছি একটা অ্যাওয়ার্ড ফাংশনে। উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট টিচার অব দ্য টাউন, রাইট? ও মাই গড, উনি আমার ক্রাশ। আমি বিশ্বাসই করতে পারছি না। তার মানে ইনি আমার হবু স্বামী? এখানে তো আর কোনো ছেলেকে দেখতে পাচ্ছি না। রোদেলা আর শুভ্রর বাবা মা নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিলেন। এদিকে রোদেলা থেকে থেকেই আর চোখে দেখে যাচ্ছে শুভ্রকে, কিন্তু শুভ্রর সেদিকে কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে, যেন তার মাঝে কোনো অনুভূতিই নেই। তখন শুভ্রর মা শুভ্রকে বললেন, তুমি রোদেলার সাথে কথা বলেছ? না। রোদেলা, তুমি একটু ওকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও তো মা। রোদেলা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায়জা নিয়ে উঠে যেতে লাগলো। শুভ্র তার পিছু পিছু চলে গেল। দেখুন, ছেলে মেয়ে দুটোকে কি দারুণ মানিয়েছে পাশাপাশি। দোয়া করি ওদের খুব সুন্দর একটা সুখের সংসার হোক। চারজনে মুগ্ধ চোখে দেখছেন তাদের ছেলে মেয়েকে। শুভ্র আর রোদেলা দোতলায় চলে গেল। শুভ্র পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে, তবে মুখে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। শুরু থেকে এখনো পর্যন্ত নীরবতা বিরাজমান। রোদেলা এখন তার পিছু পিছু হাঁটছে, আর শুভ্র পকেটে হাত গুজে আনমনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে দেখতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পেছনের ব্যালকনিতে এসে থেমে গেল শুভ্র। শুভ্র চেয়ে আছে আকাশের পানে, আর রোদেলা চেয়ে আছে তার পানে। আচমকা সে রোদেলার দিকে তাকাতেই রোদেলা চোখ সরিয়ে নিল। হাই রোদেলা। রোদেলার বুকের ভেতরটা কেঁপে উঠল এক অজানা শিহরণে। ভালো লাগায় ভরে উঠল মন। কাপা কাপা স্বরে সে বলল, হ্যালো। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমরা কোনো ডেটে আসিনি, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি দুজনে। সহজ স্বাভাবিক কথা শুভ্রর, কিন্তু তাও কেন যেন রোদেলা ভীষণ লজ্জা পাচ্ছে। আর শুভ্রর গলার স্বরই যথেষ্ট একটা মেয়েকে ঘায়েল করার জন্য। সেই মোহনীয় কণ্ঠে শুভ্র আবারও বলতে শুরু করলো, বাই দ্য ওয়ে, তোমার স্টাডি কেমন চলে? সঙ্গে সঙ্গেই সব লজ্জা আর ভালো লাগা উড়ে চলে গেল রোদেলার। সে তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছিল যে তার হবু স্বামী একটা আনরোমান্টিক কাঠখোট্টা প্রফেসর। তাই কপাল কুঁচকে বিরক্তির সুরে সে বলল, ভালো চলে? এটা কি ধরনের এক্সপ্রেশন? তার মানে তুমি ভালো করে পড়াশোনা করো না, আর তোমার পড়াশোনা ভালো লাগে না। লিসেন রোদেলা, বিয়ের কথা ভেবে অতি উৎফুল্ল হয়ে একদম সময় নষ্ট করবে না। তোমার অবশ্যই স্টাডিতে মনোযোগ দিতে হবে। আর কাল আমি তোমাকে শপিং এ নিয়ে যাব, তোমার যা যা লাগে সব কালকেই কিনে দেব।
তারপর বিয়ের অনেকদিন বাকি আছে, সেই সময়টাতে শুধু স্টাডি আর স্টাডি। নো ফ্রেন্ডস, নো গ্যাদারিং, কারণ এগুলো তোমার স্টাডিতে এফেক্ট ফেলবে বাজেভাবে। আমি চাই না এসবের জন্য তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটুক। গট ইট? এক হাত পকেটে গুজে আরেক হাত নাড়িয়ে নাড়িয়ে সিরিয়াস মুখ করে কথাগুলো বলল শুভ্র। রোদেলা চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে শুধু শুনে গেল। তারপর কথা শেষ হলে মাথা নেড়ে আলতো স্বরে বলল, কান্না পাচ্ছে তার। এত আনরোমান্টিক একজনকে সে বিয়ে করতে যাচ্ছে। মনে মনে ভাবছে, দেখে আমার হবু স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার ইউনিভার্সিটির টিচার। এত সুদর্শন চেহারাটাও বিরক্ত লাগছে দেখতে। পরের দিন রোদেলার বাড়ির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভ্র। রোদেলা ছুটতে ছুটতে এলো তার কাছে। তারপর শুভ্র গাড়ির দরজা খুলে ইশারা করলো তাকে বসার জন্য। সে ভেতরে গিয়ে বসতেই শুভ্র ঘুরে গিয়ে তার সিটে বসতে বসতে বলল, বেশি দেরি করবে না, আমার ক্লাস আছে, তাই ফার্স্ট ফার্স্ট শেষ করবে সব। বিরক্তি নিয়ে বলল সে। মনে মনে বিড়বিড় করছে, আসারই বা কি দরকার ছিল, বাজে লোক একটা, আমার সব আশা শেষ করে দিল। শপিং শেষে রোদেলাকে আবার বাড়িতে ড্রপ করে দিয়েই চলে গেল শুভ্র। রোদেলা বাড়িতে ঢুকেই চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, আব্বু, আম্মু, কোথায় তোমরা? এক্ষুনি আমার সামনে এসো। আয়েশা চিন্তিত হয়ে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আব্বু কোথায়, ডাকো তাকে, আমার কথা আছে। রাগে ফুসফুস করছে সে। তার রাগের কারণ একেবারেই ধরতে পারছে না আয়েশা। তোর আব্বু এখন অফিসে, কি হয়েছে আমাকে বল। আম্মু, ওই লোকটাকে কিছুতেই বিয়ে করব না। মানে কি, কি বলছিস এসব? কেন করবি না? জানো আম্মু কতটা রসকসীন মানুষ এই লোক, আর তার কোনো সময় নেই এই বিয়ের জন্য। সে শুধু আমাকে একটা বিয়ের বেনারসি কিনে দিয়েছে, ব্যাস। আমি বললাম আমার আরো কিছু কেনার আছে, আরো অনেক কিছু দরকার আছে। সে বলে কোনো দরকার নেই, এটাই এনাফ। হাউ রুড! দুদিন পরে আমাদের বিয়ে, আর তার সেটা নিয়ে কোনো আনন্দ, উত্তেজনা, উৎফুল্লতা কিচ্ছু নেই। তার না আছে কোনো সময়, আর না আছে কোনো ফিলিংস। আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করব না, ক্যান্সেল করে দাও এই বিয়ে। অসম্ভব এই লোককে সহ্য করা। সুন্দর চেহারা ধুয়ে কি পানি খাবো নাকি? একদমে কথাগুলো বলে সে হাঁপাতে লাগলো। আয়শা মেয়ের মুখে এমন কথা শুনে কি জবাব দেবেন তা ভাবতে ভাবতেই কিছু লোক এসে ঢুকলো বাড়ির ভেতরে আর বলল, ম্যাম, আপনার পার্সেল। আমার পার্সেল? কে পাঠালো? প্রফেসর শুভ্র তালুকদার। উনি বললেন এই জিনিসগুলো আপনার কাছে পৌঁছে দিতে। আমরা তাহলে আসি ম্যাম। পার্সেলগুলো রেখে চলে গেল লোকগুলো। রোদেলা পার্সেলগুলো খুলে দেখতে লাগলো। তার বিয়ের জন্য যা যা দরকার সবকিছু আছে এখানে, কিচ্ছু বাকি নেই। সবকিছু অবাক চোখে দেখে সে তাকালো মায়ের দিকে। তিনি মুখ টিপে হাসছেন। তুমি হাসছো কেন আম্মু? হাসবো না তো কি করবো রোদেলা? তুই কিভাবে এমন একটা ছেলেকে রুট বলতে পারিস? শুভ্র আমাকে কল করেছিল, তারপর জানতে চাইলো তোর কি কি লাগবে। তুই কাল আমাকে যে লিস্টটা দিয়েছিলি সেটাই আমি ওকে দিয়েছি। ও কিছুটা শান্ত আর গম্ভীর, কিন্তু মনটা ভীষণ ভালো। শুধু এসবের জন্য বলছি না, তোর আব্বুর কাছ থেকেও অনেক শুনেছি ওর ব্যাপারে। তোর আব্বুর বন্ধুর ছেলে, তাই তোর আব্বু ওকে ছোটবেলা থেকেই চেনে। শুভ্র তোকে খুব ভালো রাখবে দেখিস। রোদেলা স্ট্যাচু হয়ে বসে আছে। তখনই ফোনে একটা মেসেজ এলো। শুভ্র মেসেজ পাঠিয়েছে, হাই রোদেলা, আমি শুভ্র বলছি। আমার ক্লাস শেষে এগুলো কিনেছি আমি তোমার জন্য। যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি আবার তোমাকে শপিং এ নিয়ে যাব, আর সময় হাতে নিয়ে যাব। মেসেজটা দেখে সে মুচকি হেসে মনে মনে বলল, আর কিচ্ছু লাগবে না আমার। তুমি নিজের পছন্দের সবকিছু এনে দিয়েছো আমায়, এটাই আমার কাছে অনেক মূল্যবান। আমিও খুব ভালো বউ হব তোমার, প্রমিস। দেখতে দেখতেই কেটে গেল কয়েকটা দিন। এই কয়দিনে রোদেলা শুভ্রের উপর একবার বিরক্ত হয়েছে তো আরো 10 বার মুগ্ধ হয়েছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। পুরো বাড়ি জুড়ে হইচয়ে পরিপূর্ণ। সব নিমন্ত্রিত অতিথিরা এসে গেছেন ইতোমধ্যে, তবে বর এখনো আসেনি। রোদেলার বাবা মা খুব ব্যস্ত সময় পার করছেন সব দিক সামলাতে গিয়ে। রোদেলাকে পার্লারের লোক এসে সাজাচ্ছে। প্রায় শেষের দিকেই তার সাজের যাত্রা। গাঢ় লাল খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে সে। লেহেঙ্গার কারুকাজ আর অলংকার তাকে যেন আলাদা সৌন্দর্যে রাঙিয়ে দিয়েছে। খোপায় তাজা ফুল গুজে দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। মুখ সাজাচ্ছে পার্লারে মেয়েরা, আর তার বাকি বান্ধবীরা খুব আগ্রহ নিয়ে তাকে দেখছে। প্রিয়া হুট করে বলে উঠল, বিশ্বাসই হচ্ছে না রোদেলা, আমাদের সবার ক্রাশকে কিনা তুই বিয়ে করতে যাচ্ছিস। আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। একদিক থেকে হিংসা হচ্ছে, আবার অন্যদিক থেকে গর্বও হচ্ছে। দুটো একসাথে কিভাবে হচ্ছে? হিংসা হচ্ছে ক্রাশ আমরা সবাই খেয়েছি, কিন্তু তাকে পেয়ে যাচ্ছিস শুধু তুই। আর গর্ব হচ্ছে আমাদের মাঝে কেউ না কেউ তো পাচ্ছে, ঠিক যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো। সবাই একতালে হা হা করে হেসে উঠল। প্রিয়া আবার বলল, আচ্ছা তুই আগে জানতিস না উনি তোর আব্বুর বন্ধুর ছেলে? না, আমার সাথে তো কখনো তাদের ব্যাপারে আলাপ করেনি, আর না তো কখনো তাদের এখানে আসতে দেখেছি। তবে আমি যখন খুব ছোট ছিলাম তখন নাকি এসেছিল। এত ছোটবেলার কথা কি মনে থাকে নাকি? যাই হোক, সাবধানে থাকিস।
প্রফেসর হাজবেন্ড কিন্তু ভয়ঙ্কর রাগী টাইপের হয়, আনরোমান্টিক হয়। বিয়ের পর তোকে হাজার হাজার রেস্ট্রিকশন দিয়ে ভরে রাখবে, তখন কি করবি? ভয় দেখাচ্ছিস কেন? হাজার হোক তার বউ তো আমি, অন্তত ভালো তো বাসবে। আর বাকি রইল আনরোমান্টিক, আমি ধীরে ধীরে রোমান্টিক বানিয়ে নিব, ডোন্ট ওয়ারি। বাবা, এখনই এত প্রেম? বিয়ের পরে তো প্রফেসরকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাবি না চোখে। রোদেলা লাজুক হাসলো। তার সব সাজ সম্পূর্ণ হয়েছে, শুধু মাথার ঘোমটাটা টানা বাকি। বিয়ের ওড়না দ্বারা মাথার ঘোমটা দিয়ে তার সাজ একেবারেই সম্পন্ন করা হলো। তার থুতনিতে ধরে মুখটা উঁচু করে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রিয়া জানালো, মাশাল্লাহ, কি অপরূপ সুন্দর লাগছে তোকে রোদেলা। প্রফেসর তো আর শুধু তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। রোদেলা লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকলো। তখনই বাইরে কোলাহল শুরু হলো। বর এসেছে বলে সবাই হই হুল্লোড় করতে করতে যাচ্ছে। রোদেলার পাশে বসে থাকা তার বান্ধবীরাও ছুটে চলে গেল বরকে দেখার জন্য। রোদেলা আনমনে ভেবে চলেছে তার হবু স্বামীর কথা। কাজী সাহেব বর আর কনে দুজনের সম্মতি নিয়ে বিয়ে সম্পন্ন করেছেন। উকিল এসে দুজনেরই সই নিয়ে গেছে। এখন তারা আইনত ও ধর্মীয়ভাবে স্বামী স্ত্রী এবং একে অপরের বৈধ জীবনসঙ্গী। পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে দুটি মানুষ। বিয়ের আসরে বর কনে দুইজনকে পাশাপাশি বসতে দেওয়া হয়েছে। রোদেলার মাথার ঘোমটাটা লম্বা করে টেনে দেওয়া হয়েছে, যার দরুন তার মুখ দেখা যাচ্ছে না। ঘোমটার আড়াল থেকে রোদেলা আর চোখে শুভ্রকে পরখ করে যাচ্ছে। শুভ্রর পরনে ধবধবে সাদা রঙের শেরওয়ানি। শুভ্র যেন আজ শুভ্রতায় পরিপূর্ণ। চুলগুলো জেল দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, তাও অবাধ্য কিছু চুল বাতাসে উঠছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না ঘোমটার আড়াল থেকে। কপাল কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করে যাচ্ছে সে, কিন্তু শুভ্র শুধু সামনের দিকে তাকিয়ে আছে, তার দিকে একবারও তাকাচ্ছে না। মনে মনে বিড়বিড় করে রোদেলা বলল, শালা আনরোমান্টিক, এটা আমার জামাই না মাস্টার মশাই? সব আত্মীয় স্বজন অতিথিরা এসে ভিড় করে তাদের দেখছেন। বরকনের বাবা মা পাশে থেকেই হাসি মুখে মুগ্ধ চোখে তাদের ছেলে মেয়েকে দেখে যাচ্ছেন। রোদেলার বন্ধু বান্ধব এসে তাদের সামনে ছোট টেবিলে একটা রাজকীয় ছোট্ট আয়না রাখলো। আয়নায় একে অপরের মুখ দেখার পালা। সবাই খুব উৎসাহ নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। রোদেলা আয়নায় তাকালেও শুভ্র তাকায় না। তার এসব নিয়ম কানুন ভালো লাগছে না। তখনই একজন এসে দুজনের মাথা একসাথে করে দিয়ে বলল, আয়নায় তাকাও দুজনেই। দুজনের চোখে চোখে দৃষ্টি মিলল। রোদেলা আয়নায় তাকিয়ে শুভ্রর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জা পাচ্ছে, কিন্তু শুভ্র এখন মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে। রোদেলা ওই মায়াবী দৃষ্টিকে উপেক্ষা করতে পারছে না। কি সুন্দর মানুষটা! এই মানুষটা তার স্বামী, এই মানুষটার অর্ধাঙ্গিনী সে। আজ থেকে এই মানুষটাকে ঘিরে সজ্জিত হবে তার নতুন জীবন। পাশ থেকে একজন বলে উঠল, চোখে চোখ রাখো, আজীবন একে অপরকে ভালোবেসে ভালো থাকো। এরপর মালা বদলের মাধ্যমে বিয়ের কাজ পরিপূর্ণ হলো। অতিথিরা একে একে চলে যেতে থাকলো। এবার কনে বিদায়ের পালা। আয়েশা নিজের মেয়েকে বুক থেকে সরাতেই পারছেন না। হাহাকার করে উঠছে যেন বুকের ভেতরটা। রোদেলাও মাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদে চলছে। তার সবচেয়ে কাছের বন্ধু তার মা। তার যত বাচ্চামো জ্বালাতন সব হাসি মুখে সহ্য করে গেছেন তার মা। এই কাছের মানুষটাকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। মুখ ফুটে কিছু না বললেও মা যেভাবে তাকে বুঝে যেতেন তা কি আর কেউ পারবে না। রহমান সাহেবও এতক্ষণ মুখ লুকিয়ে কেঁদেছেন। এখন এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে মেয়ে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তিনি মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বললেন, কাঁদছো কেন আমার মামুনি? আমি কি তোমাকে একেবারের জন্য পাঠিয়ে দিচ্ছি নাকি? আমার কাছে যখন খুশি চলে আসবে মা, আমরা অপেক্ষায় থাকবো তোমার। আর ওই বাড়িতে আরো দুজন বাবা মা হয়েছে তোমার, তারা তোমাকে খুব যত্ন করে রাখবেন। তুমিও তাদের সব কথা শুনে চলবে লক্ষ্মী মেয়ের মতো। মেয়েকে সান্ত্বনা দিয়ে শুভ্রকে কাছে টেনে নিলেন তিনি। তারপর শুভ্রর হাতে রোদেলার হাত দিয়ে বললেন, ওকে ভালো রেখো বাবা, মেয়েটা আমার খুব আদরের। কোনো বাচ্চামো করলে বা অবাধ্যতা করলে ওকে একটু সামলে নিও। আর রোদেলা মামুনি, তুমিও কিন্তু তাই করবে। দুজন দুজনকে খুব ভালো রাখবে, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে। রোদেলা মুখ তুলে একবার শুভ্রর দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। শুভ্র রোদেলার হাতটা আলতো চেপে ধরে হাসি মুখে বলল, চিন্তা করবেন না বাবা, আমি রোদেলাকে খুব ভালো রাখবো ইনশাল্লাহ। সব সময় সামলে নেব ওকে, ওর কোনো সমস্যা আমি হতে দেব না। রোদেলা মুস্কি হাসলো শুভ্রর কথায়। তারপর ফুলে সজ্জিত গাড়িতে চড়ে রওনা হলো নতুন ঠিকানার উদ্দেশ্যে। শুভ্রর বাবা মা আগেই ফিরে এসেছেন। নতুন বউ ঘরে তুলবেন, তার জন্য অনেক প্রস্তুতির ব্যাপার আছে। শুভ্র রোদেলাকে নিয়ে সদর দরজায় পা রাখতেই শুভ্রর মা চেঁচিয়ে বলে উঠলেন, দাঁড়াও ওখানেই। শুভ্র ভুরুকুসকে বলল, আবার কি নাটক শুরু করলে? নাটক মানে কি? হ্যাঁ, এসব নাটক মনে হচ্ছে তোর কাছে? চুপচাপ আমি যা বলবো তাই করবি। ধান দুর্বা দিয়ে বরণ করলেন তিনি ছেলে আর ছেলের বউকে। তারপর দুজনকে মিষ্টি মুখ করিয়ে বললেন, শুভ্র, বৌমাকে কোলে করে ভেতরে প্রবেশ করো, আমরা ভিডিও করব, তাড়াতাড়ি আয়, মেয়েটা এমনিতেই অনেক ক্লান্ত হয়ে আছে।
দুঃখিত আমি মা জননী, এখন অনেক রাত হয়ে গেছে আর আমিও যথেষ্ট টায়ার্ড আছি। তাছাড়া আমার কাল সকাল সকাল ক্লাস আছে, তাই এখনই ঘুমোতে হবে আমার। তাই এসব ড্রামা এখন আর করতে পারবো না আমি। কি, কাল ক্লাস আছে মানেটা কি? তুই ছুটি নিসনি কেন? দেখো জাফর, তোমার ছেলে একদম তোমার মতোই হয়েছে। জাফর সাহেব অসহায়ের মতো মুখ করে বললেন, আমাকে টানছো কেন এর মধ্যে শুধু শুধু? ও তো তোমার আদরের ছেলে, আদরে আদরে বাদর বানিয়েছো। তিনজনে মিলে শুরু করে দিল কথা কাটাকাটি। রোদেলা মুখ টিপে হাসছে তাদের দেখে, কেমন বাচ্চাদের মতো ঝগড়া করছে। শুভ্র একবার রাগে তাকালো রোদেলার দিকে। রোদেলা হাসি আটকে মুখ ভোতা করে ফেললো। শুভ্রর মা এবার রাগে চেঁচিয়ে বলে উঠলেন, শুভ্র, আমি যা বললাম তা করবি কিনা বল। ওকে, রিল্যাক্স করছি। শুভ্র সহসাই কোলে তুলে নিল রোদেলাকে। তারপর ভেতরে প্রবেশ করে এক মুহূর্ত অপেক্ষা না করে রোদেলাকে কোলে নিয়েই সোজা সিঁড়ি বেয়ে চলে গেল দোতলায় নিজের রুমে। শুভ্রর বাবা মা অবাক চোখে তাকিয়ে আছেন সেদিকে। আরে কি করছেন আপনি? নামায়, সবাই দেখছে তো। রোদেলা লাজুক স্বরে কথাটা বললে শুভ্র তাকে রুমে এনে নামিয়ে দেয়। শুভ্র গম্ভীর মুখে বলল, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তারাই আমাকে এটা করতে বলেছে, আমি করেছি, ব্যাস। আমরা দুজন এখন স্বামী স্ত্রী, তাই এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। আরে কি করছেন আপনি? নামায়, সবাই দেখছে তো। রোদেলা লাজুক স্বরে কথাটা বললে শুভ্র তাকে রুমে এনে নামিয়ে দেয়। শুভ্র গম্ভীর মুখে বলল, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তারাই আমাকে এটা করতে বলেছে, আমি করেছি, ব্যাস। আমরা দুজন এখন স্বামী স্ত্রী, তাই এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। যাই হোক, আমি এখন শাওয়ার নিয়ে ঘুমোতে যাব। কাল সকাল সকাল উঠে পড়তে হবে। তো কে আগে শাওয়ার নিতে যাবে, তুমি না আমি? রোদেলা চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে, যেন সে চোখের সামনে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখতে পাচ্ছে। আপনি এখন ঘুমাবেন? তোমারও ঘুমোতে হবে, কাল তোমাকে ভার্সিটিতে আমি ড্রপ করে দেব। কথাটা বলেই আর দেরি না করে শুভ্র শাওয়ার নিতে চলে গেল বাথরুমে। রোদেলা একা একাই বিড়বিড় করতে লাগলো, উনি কি মানুষ না আর কিছু? কোনো ফিলিংসই নেই। আজ আমাদের বিয়ের প্রথম রাত, বাসর রাত, আর উনি কিনা এক্ষুনি ঘুমোবেন। ওয়াও রোদেলা, তোর ভাগ্যটা দেখছি বাঁধিয়ে রাখার মতো। রাগে দুঃখে সে গয়নাগাটি খুলে নিজেকে হালকা করে সোজা শুয়ে পড়লো বিছানায় চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর শুভ্র বাথরুম থেকে বেরিয়ে এলো। রোদেলা জেগেই ছিল, তাই চোখ খুলে দেখলো শুভ্রকে। কোমরে শুধু একটা সাদা টাওয়েল জড়িয়ে আছে শুভ্র। তার পুরুষালী উন্মুক্ত শরীর চোখে পড়ার মতো। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কি মোহনীয় লাগছে তাকে দেখতে। রোদেলা মনে মনে বলল, কি দেখছি আমি? হি ইজ সো হট, দিস হট ম্যান ইজ মাই হাজব্যান্ড। চুল মুছতে মুছতে শুভ্র রোদেলার দিকে না তাকিয়ে বলে উঠল, ঘুমাওনি কেন এখনো? শাওয়ার নিতে হবে তোমার? রোদেলা সহসাই চোখ ঘুরিয়ে নিল, তারপর কাপা কাপা স্বরে বলল, না, আমি ঘুমোচ্ছি। আবার চোখ বন্ধ করে নিল। শুভ্র ড্রেস চেঞ্জ করে বিছানায় এসে শুয়ে পড়ল রোদেলার পাশে। শুভ্রকে পাশে দেখে রোদেলার বুকের ভেতর ধুকপুকুনি বেড়েই চলেছে। মনে মনে বলছে, আজ আর মনে হয় আমার ঘুম হবে না, গুড নাইট। এইটুকু বলেই শুভ্র অন্য পাশে ফিরে ঘুমোতে লাগলো। রোদেলার মনটা খারাপ হয়ে গেল, রাগে চোখ বন্ধ করে নিল শক্ত করে। এভাবেই কাটলো তাদের বিয়ের পর প্রথম রাত। শুভ্র রেডি হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, তখনই শাওয়ার সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো রোদেলা। শুভ্র পিছু ফিরে তাকালো গায়ে টাওয়াল জড়িয়ে রাখা রোদেলার দিকে। শুভ্র নজর আটকে গেল রোদেলাতে। রোদেলার ভেজা চুল থেকে পানি টপটপ করে গড়িয়ে পড়ছে গলা বেয়ে শরীরে। চাইলেও চোখ সরাতে পারছে না শুভ্র। রোদেলা শুভ্রর দিকে তাকিয়ে বাঁকা হেসে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তারপর আরেকটি টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে মনে মনে বলতে লাগলো, এবার মজা বোঝো মাস্টার মশাই, কাল আমার সাথেও এমনটাই করেছিলে তুমি। রোদেলাকে হতবাক করে দিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো শুভ্র। হাত থেকে টাওয়ালটা পড়ে গেল রোদেলার। নিজের জায়গায় সে জমে গেছে শুভ্রর আচম কেমন আলিঙ্গনে জড়িয়ে যাওয়ায়। শুভ্র খুব আলতোভাবে তাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে নাক বোলাতে লাগলো। চোখ খিচে বন্ধ করে ফেলল রোদেলা। অজানা অনুভূতির শিহরণ ছড়িয়ে পড়ল সারা শরীরে। শুভ্র ধীরে ধীরে তাকে নিজের দিকে ফিরিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে এক হাতে গাল আগলে ধরল। চোখে চোখ রাখলো দুইজন দুজনার, দৃষ্টিতে ঘোর বিরাজমান। শুভ্র ধীরে ধীরে ঝুঁকছে রোদেলার দিকে, তার দৃষ্টি এই মুহূর্তে রোদেলার অধরে। রোদেলা চোখ বন্ধ করে নিল। একে অপরের নিঃশ্বাস টের পাচ্ছে খুব দৃঢ়ভাবে। ঠিক সেই সময় ঝংকার তুলে বেজে উঠল শুভ্রর ফোন। রিংটোনের আওয়াজে ঘোর কেটে গেল দুজনার। শুভ্র সরে গেল রোদেলার থেকে, ভীষণ নার্ভাস দেখাচ্ছে তাকে। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ফোন পকেটে ভরে আমতামতা করে রোদেলাকে বলল, আমার এখনই যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। সরি, তোমাকে আজ ড্রপ করতে পারবো না। তুমি কষ্ট করে চলে যেও, ক্লাস কিন্তু মিস করবে না, টাটা। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল শুভ্র। রোদেলা কপাল কুঁচকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মুচকি হেসে বলল, একটু হলেও তো কাছে এসেছো মাস্টার মশাই, ধীরে ধীরে আরো কাছে নিয়ে আসবো তোমায়। ভয়ে ভয়ে রোদেলা ক্লাসে ঢুকলো।
ভয় না, ঠিক লজ্জা। ফ্রেন্ডসরা তাকে দেখে কেমন রিয়েক্ট করবে সেটা ভেবে লজ্জা পাচ্ছে। ঠিক যা ভেবেছিল তাই। সবাই তাকে দেখে ভূত দেখার মতো চমকালো। রোদেলা হেসে সবার দিকে হাত নাড়িয়ে বলল, হাই গাইজ। প্রিয়া আর অমি এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তুই আজ ক্লাসে এলি যে? কাল তোর বিয়ে গেল আর আজই তুই ক্লাসে? কেন, বিয়ে করেছি বলে কি ক্লাসে আসতে পারবো না? হ্যাঁ, আসতে পারবি, কিন্তু কালই তোর বিয়ে হলো, বাসর হলো, আর আজই তুই ক্লাসে চলে এলি? তোর বর জানে? সে অ্যালাউ করেছে? সে অ্যালাউ করবে মানে? সেই তো আমাকে জোর করে ক্লাসে পাঠিয়েছে। প্রফেসর বলে কথা, স্টাডি নিয়ে খুব সিরিয়াস, তাই আর কি। আচ্ছা যাই হোক, এবার তোর বাসর ঘর সম্পর্কে কিছু বল, কেমন কাটলো? একদম লজ্জা পাস না। লজ্জা পেতে যাবো কেন? আমরা দুজন কাল রাতে নাক ডেকে ঘুমিয়েছি, আর কিছুই হয়নি। সো লজ্জা পাওয়ার কোনো কারণই নেই। কি, বাসর রাতে নাক ডেকে ঘুমিয়েছিস, আর কিছু হয়নি? না। জানিস সে কি বলেছে আমাকে? কি বলেছে? সে বলেছে, কথাটা আর শেষ করতে পারলো না। হুট করে ক্লাসরুমে এসে ঢুকলেন প্রিন্সিপাল। সবাই নীরব হয়ে দাঁড়িয়ে পড়লো তাকে দেখে। সবাইকে বসতে বললেন তিনি। গুড মর্নিং স্টুডেন্টস, আমি বেশি সময় নেব না। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন একজন ফেমাস প্রফেসর। তোমরা তাকে চেনো, খুবই দক্ষ একজন টিচার, তাই আমি নিজেই এলাম তার ব্যাপারে কথা বলতে। তাকে পেয়ে আমরা খুবই গর্বিত। আজ থেকে তিনি তোমাদের ক্লাস নেবেন। আশা করি তোমরা তার ক্লাস খুব এনজয় করবে। এক্ষুনি চলে আসবেন তিনি। তাই আমি আর কথা বাড়াচ্ছি না। বাই স্টুডেন্টস। প্রিন্সিপাল চলে গেলেন। তখন সবাই ফিসফিস করে বলতে লাগলো, নতুন প্রফেসর কি হ্যান্ডসাম হবে নাকি খুব রাগী হবে? কম বয়সী হবে নাকি বেশি বয়স্ক? রোদেলা সবাইকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো, আসলেই তো দেখতে পাবি সবাই। তারপর সবাইকে অবাক করে দিয়ে ক্লাসরুমে প্রবেশ করলেন একজন টল অ্যান্ড হ্যান্ডসাম সুদর্শন পুরুষ। দেখা মাত্রই সব মেয়েরাই ক্রাশ খেয়ে ফেললো তাকে দেখে। ছেলেরাও মুগ্ধ না হয়ে পারল না। অবশ্যই তিনি অত্যাধিক সুদর্শন পুরুষ। ঘায়েল করা কণ্ঠে তিনি বললেন, গুড মর্নিং এভরিওয়ান। রোদেলা চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে তার দিকে। তাদের সামনে প্রফেসর খ্যাত যেই সুদর্শন পুরুষটি দাঁড়িয়ে আছে, সে অন্য কেউ নয়, তার সদ্য বিয়ে করা এবং একমাত্র স্বামী। শুভ্র সবার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, যদিও নতুন জয়েন করেছি, তবু আশা করি তোমরা সবাই আমাকে চেনো। আমি প্রফেসর শুভ্র তালুকদার। আজ থেকে তোমাদের সাথে আমার ক্লাস শুরু। নাইস টু মিট ইউ। বাট আমি যখন ক্লাসে আসব, সবাই প্লিজ সাইলেন্ট অ্যান্ড অ্যাটেন্টিভ থাকবে, অবশ্যই মনে থাকবে। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। রোদেলা এখন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। বিশ্বাসই হচ্ছে না যেন তার। মাথা ঘুরছে তার। তার স্বামী কিনা সত্যি সত্যি তার মাস্টারমশাই হয়ে গেছে। প্রিয়া রোদেলাকে ফিসফিস করে বলল, এ রোদেলা, এটা কি দেখছি আমি? উনি তো তোর প্রফেসর হাজবেন্ড। তুই জানতিস না উনি আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন? না, জানতাম না আমি, বিশ্বাস কর। সে তো আমাকে এই ব্যাপারে কিছু বলেইনি। অমি বলল, আমার মনে হয় উনি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কিছু বলেনি আগে। এটা কি ধরনের সারপ্রাইজ? আমার স্বামী কিনা এখন আমার মাস্টারমশাই। মাস্টারমশাই, ওয়াও, কি কিউট নাম। মুখ ভার করে বসে আছে রোদেলা, আর তার পাশে বসে থাকা বান্ধবীরা তাকে নিয়ে মজা নিচ্ছে। তখনই শুভ্র টেবিলে হাত রেখে চড়া গলায় বলল, সাইলেন্স, আমার ক্লাসে কোনো কথা হবে না। সবাই পড়াশোনা নিয়ে আরো সিরিয়াস হও, নইলে ভবিষ্যৎ হবে অন্ধকার। পুরো কথাটাই সে রোদেলার দিকে তাকিয়ে বলল। রোদেলা বুঝতে পারল শুভ্র তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। শুভ্র খুব গুছিয়ে সুন্দরভাবে ক্লাস নিচ্ছে। রোদেলাও খুব মনোযোগী হয়ে শুনছে তার লেকচার। তখন হুট করেই শুনতে পেল কেউ একজন বলছে, ওয়াও, হি ইজ টু মাচ হ্যান্ডসাম। আমি এর আগে এত সুন্দর কোনো ছেলে দেখিনি। আমার ওনাকে ইমপ্রেস করতেই হবে। আমি জানি এটা একটু কঠিন হবে, কিন্তু তাও আমি চেষ্টা করবই। রোদেলা চোখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে পেল ক্লাসের সবচেয়ে ঢঙ্গি মেয়ে অনন্যা এই কথাগুলো বলছে। রোদেলা ভাবলো মেয়েটা নিশ্চয় জানে না যে শুভ্র বিবাহিত। তবুও ভীষণ রাগ হচ্ছে রোদেলার। তার সামনেই কিনা অন্য একটি মেয়ে তার স্বামীকে ইমপ্রেস করার চেষ্টা করছে। রাগে মাথা গরম হয়ে গেল তার। তার মুখের ভাব দেখে শুভ্র কিছুটা আন্দাজ করতে পারলো। তাই এগিয়ে সে রোদেলার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এনি প্রবলেম? না না, কিছু হয়নি তো। তাহলে তুমি আমার কথা প্রপারলি শুনছো না কেন? আমি এটা একদম পছন্দ করি না, আর হবে না এমন। গুড। শুভ্র আবার সামনে চলে গেল। রোদেলা মনে মনে বলতে লাগলো, ভাব দেখো তার, এমন ভান করছে যেন সে আমাকে শুধু স্টুডেন্ট হিসেবেই চেনে। সব ক্লাস শেষে রোদেলা গেটের কাছে এসে দাঁড়িয়ে শুভ্রর জন্য অপেক্ষা করছে। সে ভেবেছে শুভ্র তাকে সঙ্গে নিয়ে ফিরবে। শুভ্রর কথা ভাবতে ভাবতে দেখতে পেল শুভ্র এদিকেই আসছে। তাই মুখে প্রশস্ত হাসি ফুটল তার। শুভ্র তার দিকে তাকালো ঠিকই, কিন্তু এক মুহূর্ত দাঁড়ালো না তার জন্য। একদম ইগনোর করে চলে গেল সেখান থেকে। রোদেলা আবারও হতবাক হয়ে গেল। প্রিয়া আর আমি ছুটে এসে তাকে বললাম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর বরের সাথে যাবি না? কিভাবে যাব? ও তো আমাকে রেখেই চলে গেল। মন খারাপ করিস না রোদেলা, উনি তো একজন প্রফেসর, তাই অনেক কিছু মেনটেন করে চলতে হয়। সেজন্য ও আমাকে এভাবে ইগনোর করবে না? এর বদলা তো আমি আজ নেবই, কিন্তু কিভাবে? আই হ্যাভ মাই প্ল্যানস। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত বেল বাজিয়ে যাচ্ছে রোদেলা।
রাগে গা জ্বলে যাচ্ছে তার। রাগের মাত্রা আরো বেড়ে গেল যখন দেখতে পেল দরজা খুলেছে শুভ্র। রোদেলাকে দেখা মাত্রই শুভ্র বলে উঠল, রোদেলা, কিভাবে এসেছো তুমি? কিচ্ছু না বলে শুভ্রকে ইগনোর করে ভেতরে চলে গেল রোদেলা। শুভ্র তার পিছু পিছু আসছে আর বলছে, কিছু বলছো না কেন? তুমি ঠিক আছো? কেন প্রফেসর শুভ্র তালুকদার, আপনি জেনে কি করবেন? আপনি জাস্ট আমার সাথে কোনো কথাই বলবেন না। আমি কোনো কথা শুনতে চাই না আপনার। ভুলে গেছেন কিভাবে ইগনোর করেছেন আজ আমায়? আমি তো আপনার আচরণ দেখে ভুলেই গেছি যে কাল আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ভুলে গেছি যে আমরা স্বামী স্ত্রী। রাগে কষ্টে চেঁচিয়ে কথাগুলো বলল রোদেলা। শুভ্র শান্ত স্বরে হেসে বলল, এই জন্য তুমি রেগে আছো আমার উপর? আই এম সরি রোদেলা। রোদেলা মুখ ঘুরিয়ে নিল। শুভ্র আবারও বলল, আমি শুধু তোমার সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করছিলাম। আমার সিচুয়েশন? হ্যাঁ, তুমি তোমার প্রফেসর হাজবেন্ডকে নিয়ে ভার্সিটিতে কমফোর্ট ফিল করো কিনা সেসব ভেবে আমি একটু দ্বিধায় ছিলাম। সবার সামনে হয়তো একটু অপ্রস্তুত লাগবে তোমার, সেটা ভেবে এমন করেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি চাও আমি স্বামী হিসেবে সবার চেয়ে তোমাকে বেশি অ্যাটেনশন দেই। রোদেলা মনে মনে গলে গেল। খুব খুশি লাগছে তার, কিন্তু তাও প্রকাশ করলো না। কপাল কুঁচকে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তখন সেখানে উপস্থিত হলেন শুভ্রর মা। রোদেলার গোমরা মুখ দেখে বললেন, কি ব্যাপার? আমার মেয়ের মুখ ভার কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, আমি পরিষ্কার তোমার বিষণ্ণ মুখটা দেখতে পাচ্ছি। শুভ্র, কি করেছিস তুই বল? শুভ্র কিছু বলার আগে রোদেলা বলল, আচ্ছা মা, তোমার বিয়ের পরদিনই কি তুমি ভার্সিটিতে চলে গেছিলে? না, 15 দিন পরে গিয়েছি। তাহলে আমাকে কেন যেতে হলো? আমি যেতে চাইনি, তাও তোমার ছেলে আমাকে জোর করে পাঠিয়েছে। কি শুভ্র, তুই ওকে জোর করেছিস? কেন? মা, আমার আরো একটা প্রশ্ন আছে। তুমি বিয়ের পর শ্বশুর মশাইয়ের সাথে হানিমুনে যাওনি? হ্যাঁ, গিয়েছি তো। তাহলে আমি কি অন্যায় করেছি বলো? আমি কেন যাব না হানিমুনে? শুভ্র লজ্জায় পড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে তার মা আর বউ মিলে কি সব বলে যাচ্ছে। আর চুপ না থেকে রোদেলার উদ্দেশ্যে বলল, কি হচ্ছে এসব রোদ? স্টপ ইট। এই, তুই ওকে চুপ করতে বলছিস কেন? ও তো ঠিকই বলেছে। ওর কি দোষ? তুই ওর সাথে অন্যায় করছিস। রোদেলা, মা একদম কাঁদিস না মা, তুইও যাবি হানিমুনে। রোদেলা চোখের জল মুছে উৎফুল্ল হয়ে বলে উঠল, সত্যি যাব? হ্যাঁ, সত্যিই যাবি। আমি সব ব্যবস্থা করছি, তোর একদম ভাবতে হবে না। তুই শুধু তাড়াতাড়ি সব রেডি করে নে, আজই যাবি তোরা হানিমুনে। শুভ্র অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। তারপর অসহায়ের মতো বলল, কিন্তু আম্মু, আমার তো ক্লাস আছে। নো ক্লাস, 1 সপ্তাহের জন্য ছুটি নে। এখন দুজনেই যা, রেডি হয়ে নে। আমি তোর আব্বুর সাথে কথা বলে সব ফাইনাল করে নিচ্ছি। রোদেলা খুশিতে গদগদ হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ মা। তারপর শুভ্রর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, চলুন মাস্টার মশাই, রেডি হবেন, চলুন। রোদেলা ছুটে চলে গেল নিজের রুমে। শুভ্র সেদিকে তাকিয়ে কোমরে হাত রেখে বাঁকা হেসে বিড়বিড় করতে লাগলো, ঠিক আছে মিসেস শুভ্র, আমিও তোমাকে দেখাবো হানিমুন কত প্রকার ও কি কি। একটা রাজকীয় বাংলোর সামনে এসে থামলো গাড়িটি। রোদেলা গাড়ি থেকে নেমেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে বাংলোটির দিকে। অবিশ্বাস্য সুরে শুভ্রর দিকে না তাকিয়েই বলল, ওয়াও, আমরা এই বাড়িটিতে থাকবো? বিশ্বাসই হচ্ছে না আমার। শুভ্র কোনো জবাব না দিয়ে ফোন ঘাঁটতে ব্যস্ত। রোদেলা কিছুটা রাগান্বিত হয়ে শুভ্রকে বলল, আপনি আমার সাথে এসে আমাকে পাত্তা না দিয়ে ফোন নিয়ে ব্যস্ত আছেন। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতে এসেছি, আর আপনি পড়ে আছেন আপনার ফোন নিয়ে। খুব আর্জেন্ট একটা কাজ করছি, জাস্ট ওয়েট আ মিনিট। শুভ্র সাথে সাথেই ফোন কানে ধরে কারোর সাথে কথা বলতে লাগলো, কিন্তু রোদেলা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে উঠল, না, আমি আপনাকে ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেব না। একটার পর একটা ফোন করেই যাচ্ছেন, আর সেটা হচ্ছে না। আপনার পুরো সময়টা এখন আমাকে দিতে হবে। রোদেলার কথা এবার চরম বিরক্ত হয়ে ধমকের সুরে শুভ্র বলল, এবার তুমি বড্ড বাড়াবাড়ি করছো রোদেলা, এনাফ সহ্য করেছি। আপনি আমাকে ধমকাচ্ছেন? শাট আপ, যাও এখান থেকে, যাও। রোদেলা চমকে উঠল। এমন সুরে কেউ কোনোদিন তার সাথে কথা বলেনি। কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল সে। রুমে ঢুকেই বিছানায় বসে নীরবে নিঃশব্দে কেঁদে চলেছে রোদেলা। বেশ খানিক সময় পর শুভ্র রুমে এসে প্রবেশ করে রোদেলাকে কান্নারত অবস্থায় দেখতে পেল। কিছু না বলে শুভ্র ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় রোদেলার পাশে বসলো। তার কাঁধে আলতোভাবে হাত রেখে নরম গলায় ডাকলো, রোদেলা। হাত ঝাড়ি মেরে সরিয়ে দিল রোদেলা। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তখন ইচ্ছে করে অমনটা করিনি। আসলে কলটা খুব আর্জেন্ট ছিল, তাই আপনি আমার সাথে এমন আচরণ করলেন। আপনি তো একটু সুন্দর করেও কথাটা বলতে পারতেন। সব সময় আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করেন। মনে হয় যেন আমি শুধুই আপনার স্টুডেন্ট, বউ না আমি আপনার। আমার কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, আমার স্বামী সংসার নিয়ে। বিয়ের আগে কখনো প্রেম করিনি এই ভেবে যে বিয়ের পর স্বামীর সাথে জমিয়ে প্রেম করব। কিন্তু বিয়ের রাত থেকেই স্বামীর যে আচরণ পাচ্ছি, তাতে স্বামীকে আমার স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আসামি। আমি সত্যিই একজন আসামি। আমার একমাত্র বউয়ের মনে কষ্ট দিয়েছি, তাই আমি খুব দুঃখিত এবং লজ্জিত।
এবারের মতো মাফ করে দেওয়া যায় না? না, যায় না, অনেক হয়েছে। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। প্লিজ রাগ করো না। চলো, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এটা বলেই রোদেলা রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে চুলে ব্যাক ব্রাশ করতে করতে বের হলো। রোদেলা একা একা হাঁটছে একটি লেকের ধারে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা বেশ সুন্দর লাগছে। রাতের বেলা আগে কখনো এভাবে এমন পরিবেশে হাঁটেনি রোদেলা। শীতল বাতাসে পরিবেশটা মধুময় লাগলেও রোদেলার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। মুখ ভার করে ধীরে ধীরে হেঁটে চলেছে সে। তখনই কোত্থেকে যেন দুটি ছেলে তার দুপাশে দাঁড়িয়ে উঠে বলল, হাই সুন্দরী, তুমি একা কেন? আমরা সঙ্গ দেব নাকি? ছেলে দুটো ফ্লার্ট করছে দেখে রোদেলার মাথা আরো গরম হয়ে গেল। রেগে মেগে কিছু একটা বলতে যাবে তার আগেই পেছন থেকে শুভ্র বলে উঠল, কোনো দরকার নেই, তাকে সঙ্গ দেওয়ার জন্য তার হাজবেন্ড আছে, সো ইউ ক্যান লিভ। ছেলে দুটো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে চলে গেল সেখান থেকে। রোদেলা ভেঙচি কেটে শুভ্রর দিকে না তাকিয়ে বলল, আমার হাজবেন্ড, আমার দরকার নেই তার সঙ্গের। তার মানে তুমি বলতে চাইছো তোমার ওই ছেলে দুটো সঙ্গের দরকার আছে, তাই তো? রোদেলা বিস্মিত হয়ে শুভ্রর দিকে ফিরে ভুরু কুঞ্চিত করে বলল, এটা আমি কখন বললাম? সবসময় আমার কথার উল্টো মানি বের করবে না প্রফেসর শুভ্র। শুভ্র এগিয়ে এসে হঠাৎ করে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে চিবুক ঠেকিয়ে রাখলো। রোদেলা আবার নিজের জায়গায় জমে পাথর হয়ে গেল। ধুকপুকুনি বেড়ে চলেছে তার। শুভ্র তার কানের কাছে ফিসফিস করে বলল, কেউ একজন বলেছিল আমি নাকি খুব রাগী, রসকসীন, আনরোমান্টিক। এখন দেখুক কে বেশি রাগী আর আনরোমান্টিকের মতো বিহেভ করছে। আমার কি এখন তাকেও এসব বলে ডাকা উচিত? আমার সাথে একদম কথা বলবেন না। কাপা কাপা স্বরে কথাটা বলে শুভ্রর হাত দুটো নিজের থেকে সরিয়ে নিজেকে শুভ্রর বাঁধন থেকে আলাদা করে চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে তার এক হাত শক্ত করে চেপে ধরল শুভ্র। তারপর এক ঝটকায় টান দিয়ে তাকে নিজের কাছে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিল। শক্ত করে চেপে ধরল রোদেলাকে। নাকে নাক ঠেকেছে দুজনের, চোখে চোখ পড়েছে। গাঢ় কণ্ঠে কিঞ্চিত রাগ মিশ্রিত সুরে শুভ্র বলল, আমাকে রাগিও না রোদ, আমি তো সরি বলেছি বারবার, তাও কেন এমন করছো? আপনি জানেন না? রোদেলার কণ্ঠে গভীর আবেগ মিশ্রিত। দুজন যেন আর বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে দুজন দুজনাতে। বেশ দুর্বল হয়ে পড়েছে শুভ্র। দৃষ্টিতে ভর করেছে এক অজানা ঘোর লাগা নেশা। সবটুকু দূরত্ব ঘুচিয়ে কোমরে হাত জড়িয়ে রোদেলাকে আরো কাছে টেনে নিল সে। রোদেলা দুহাতে আঁকড়ে ধরল তার কাঁধ। রোদেলার চোখ বন্ধ হয়ে এলো আবেশে। শুভ্র ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এগিয়ে গেল অর্ধাঙ্গিনীর অধরের দিকে। সেই অতি কাঙ্ক্ষিত সময়ে হুট করে কেউ একজন ডেকে আনলো রোদেলাকে। সঙ্গে সঙ্গেই রোদেলা চোখ মেলে তাকালো। কেউ নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। শুভ্র আর রোদেলা পাশে তাকিয়ে তাদের থেকে কিছুটা দূরে একটা ছেলেকে দেখতে পেল। বিব্রত হয়ে তাকিয়ে আছে তারা ছেলেটির দিকে। শুভ্র রোদেলাকে তার বাঁধন থেকে মুক্ত করে দিলে ছেলেটি হেসে হেসে বলল, রোদেলা, চিনতে পারছো না আমায়? কিছু মনে করবেন না, আমি চিনিনি আপনাকে। তাই? সত্যি চিনতে পারছো না? তাহলে বেশ, আমিই বলছি। আমি তোমার ছোটবেলার সেই বন্ধুটি যে সব সময় তোমাকে হাসাতে ব্যস্ত থাকতো। তুমি ছাড়া তার অন্য কোনো বন্ধু ছিল না। রোদেলা কিছুক্ষণ ভেবে হুট করেই খুব উৎফুল্ল হয়ে হাসতে হাসতে বলল, জিসান, তুমি জিসান? ও মাই গুড লাক, ফাইনালি তুমি চিনতে পারলে আমায়। আর তোমার আমাকে মনেও আছে? আমি তো ভেবেছিলাম আমাকে বোধহয় একেবারে ভুলেই গেছো তুমি। কিভাবে ভুলবো? যাই হোক, কোথায় ছিলে তুমি এতগুলো বছর? আর আমাকে তুমি কিভাবে চিনলে? আমি লন্ডনে ছিলাম, স্টাডি নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারিনি। তারপর সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনেক খুঁজতে খুঁজতে পেয়েছি। রোদেলা জিসানের সাথে একের পর এক কথা বলেই চলেছে বিরতিহীনভাবে। সে ভুলেই গেছে তারা দুজন ছাড়াও আরো একজন এখানে উপস্থিত আছে। সেই মানুষটি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তাদেরকে দেখে। শুভ্র জিসানকে ভালো করে পরখ করে দেখলো। ছেলেটি বেশ হ্যান্ডসাম, কিছুটা বাচ্চামিও আছে তার মাঝে। অসহ্য লাগছে তার জিসানকে দেখে। রোদেলাকে দেখে আরো বেশি রাগ হচ্ছে তার। আর বেশিক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করতে না পেরে সে গলা খাকারি দিল। তখনই রোদেলার হুঁশ ফিরল তার দিকে। সাথে সাথেই সে হেসে জিসানের উদ্দেশ্যে বলল, ও ভুলেই গেছিলাম, তোমার সাথে তো আলাপই করানো হয়নি। হি ইজ মাই হাজব্যান্ড, 2 দিন আগেই বিয়ে হয়েছে আমাদের। উই আর নিউলি ম্যারিড কাপল। আর এ হচ্ছে জিসান, আমার ছোটবেলার বন্ধু। জিসান এগিয়ে এসে শুভ্রর সাথে হ্যান্ডশেক করে বলল, ফিলিং ভেরি নাইস টু মিট ইউ। সেম। আপনি জানেন আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। রোদেলা সবসময় হাসতো শুধু আমার জন্য। জিসান আবেগঘন দৃষ্টিতে তাকালো রোদেলার দিকে। শুভ্র বাঁকা হেসে উত্তর দিল, হাসতো, এখন সে শুধু আমার জন্য হাসে। রাইট মিসেস শুভ্র? এক হাতে রোদেলার কোমর জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে হেসে হেসে কথাটার উত্তর করল শুভ্র। রোদেলা কিছুটা অবাক হলো, তাও বিস্তর হাসলো তার দিকে তাকিয়ে।
এক দৃষ্টে তাকিয়ে আছে জিসান তাদের দিকে। তারপর হাসি মুখে বলল, তাই তো হওয়া উচিত। উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। বাই দ্য ওয়ে রোদেলা, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। রোদেলা ঝটপট নিজের নাম্বার দিয়ে দিল জিসানকে, যা দেখে শুভ্রর মাথা গরম হয়ে গেল রাগে। মনে হচ্ছে তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, হাঁসফাঁস লাগছে কেমন যেন। শুভ্র রোদেলাকে ছেড়ে রাগে সেখান থেকে চলে যেতে লাগলো। রোদেলা তাড়াতাড়ি জিসানকে বিদায় জানিয়ে শুভ্রর পিছু পিছু ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ ব্যালেন্স রাখতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। আউচ! রোদেলা! জিসান ছুটে আসছিল রোদেলার কাছে, কিন্তু তার আগেই শুভ্র রোদেলার হাত ধরে টেনে তুলল। চিন্তিত স্বরে বলতে লাগলো, ঠিক আছো? আমাকে শক্ত করে ধরো। ঠিক মতো দাঁড়াতে পারছে না রোদেলা, পায়ে মোচড় খেয়েছে, ব্যথায় চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। শুভ্র আর এদিক সেদিক না ভেবেই অতর্কিতে কোলে তুলে নিল রোদেলাকে। খুব যত্ন করে নিজের স্ত্রীকে আগলে নিয়ে চলে গেল সেখান থেকে। জিসান নিশ্চুপ থেকে দেখে গেল সেই দৃশ্য। চোখে মুখে ফুটে উঠল যেন ক্রোধ আর আক্রোশ। রোদেলা তাহলে খুব হ্যাপি আছে তার স্বামীকে নিয়ে, কিন্তু আর তো সেটা থাকা হবে না। শুভ্র রোদেলাকে রুমে নিয়ে এসে বিছানায় বসালো, তারপর নিজ ফ্লোরে বসে রোদেলার পাটা তার কোলে রাখলো। রোদেলা অবাক হয়ে বলল, এ কি, এটা কি করছেন? ইস, কতটা ব্যথা পেয়েছো, পাটা ফুলে গেছে একদম। শুভ্র রোদেলার পায়ে চিন্তিত হয়ে হাত বুলিয়ে দিচ্ছে আলতোভাবে। রোদেলা মুস্কি হাসলো তাতে। তুমি এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তাহলে কি করতাম আমি? আপনি তখন আমাকে একা রেখে চলে আসছিলেন। শুভ্র চোখ তুলে তাকালো রোদেলার মুখখানায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কথাটা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। সেই মায়াবী মুখটা দেখে শুভ্রর মনের ভেতরটা শীতল হয়ে এলো। তাও মুখে রাগের রেশ টেনে গম্ভীর কণ্ঠে বলল, কেন? সেখানে তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, কত হেসে হেসে কথা বলছিলে তুমি তার সাথে। কেন বলবো না, ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর আমাদের অনেক বছর পর দেখা হলো। তুমি নিজের ফোন নাম্বারটাও দিয়েছো তাকে। আমি আমার বন্ধুকে আমার নাম্বার দিতে পারি না? না, পারো না। রাগে কটমট করতে করতে ধমকে সুরে কথাটা বলল শুভ্র। রোদেলা ভুরুকুসকে জিজ্ঞাসা করলো, কেন, আপনার হিংসে হয়? হ্যাঁ, হিংসে হয়, আমার প্রচুর হিংসে হয়। তোমার তাকে ফোন নাম্বারটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এখানে আমরা হানিমুনে এসেছি, এখন যদি সে বারবার কল করে আমাদের বিরক্ত করে তাহলে? শুভ্র রাগে রোদেলার পাটা নিচে নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো। তার এমন রকচটা রূপ দেখে রোদেলা ঠোঁট টিপে হাসলো। তারপর তাকে ডেকে নরম সুরে বলল, এদিকে আসুন, আমার পাশে বসুন। শুভ্র চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবার গিয়ে রোদেলার পাশে বসলো। রোদেলা সঙ্গে সঙ্গেই তার গাল দুটো আলতোভাবে আগলে ধরে চোখে চোখ রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, ও আমাদের একদম বিরক্ত করবে না, আমি বলছি। ও সেরকম ছেলেই নয়। আর যদিও সে কল করে আমাদের বিরক্ত করতেও চায়, তাহলে আমি তার কল রিসিভ করব না আমাদের একান্ত ব্যক্তিগত সময়ে, প্রমিস। ঠিক আছে, যদি তুমি রিসিভ করো তাহলে আপনার যা ইচ্ছা তাই শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব জাহাপনা। শুভ্র হেসে ফেল তার কথা শুনে। শুভ্রর পানে এক দৃষ্টে তাকিয়ে থেকে রোদেলার মন বলে উঠল, এভাবে হেসো না মাস্টার মশাই, আমি এত ভয়ঙ্কর সৌন্দর্য সহ্য করতে পারবো না যে। রাতের খাবারের পর শুভ্র রোদেলাকে মেডিসিন খাইয়ে দিল। ডক্টর বলেছে তার রেস্টে থাকতে হবে, তাহলেই পায়ের যন্ত্রণাটা আর বাড়বে না। রোদেলা এই মুহূর্তে বিছানায় হেলান দিয়ে বসে আছে। শুভ্র তার সামনে এসে বসলো। এবার একটু ঘুমোতে চেষ্টা করো রোদেলা, পর্যাপ্ত রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। আমি ঘুমাবো না এখন, তাহলে কি করবে? চলুন না, আমরা আজ সারা রাত জেগে গল্প করি। ঘুম পাচ্ছে না আমার একদম। ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে, আর তুমি কি না সারা রাত জেগে গল্প করতে চাইছো? আমরা পরেও গল্প করতে পারবো, তুমি এখনই ঘুমাবে। কিঞ্চিত রাগী সুরে শুভ্র কথাটা বলায় রোদেলা মুখ ভার করে বলল, একটু মিষ্টি করে কি বলা যায় না? সবসময় মাস্টার মশাইয়ের মতো খিটখিট করেন। আর আমরা পরে গল্প করতে পারবো না, কারণ আপনি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকেন, কেউ না কেউ কল করেই যাচ্ছে আপনাকে। এখন আপনি ফ্রি আছেন, তাই আমরা এখনই গল্প করব। শুভ্র না হেসে পারল না তার কিউটনেস দেখে। পরাজিত সুরে বলল, ঠিক আছে, কি গল্প করতে চাও বলো। শুভ্রর অভয় পেয়ে শুরু হলো রোদেলার বকবকানি। একের পর এক কথা বলেই চলেছে। জীবনে আর কারোর সাথে সে এত কথা কখনো বলেছে কিনা তা তার নিজেরও জানা নেই। মনে হচ্ছে কত কথা সে পেটের ভেতর জমিয়ে রেখেছিল স্বামীকে বলবে বলে। রোদেলা একদিকে ননস্টপ কথা বলেই চলেছে, অন্যদিকে শুভ্র গভীর দৃষ্টিতে হারিয়ে গেছে তার মাঝে। শুভ্রর হঠাৎ মনে হতে লাগলো সে রোদেলাকে খুব কাছে চাচ্ছে, ইচ্ছে করছে একেবারে হারিয়ে যেতে রোদেলাতে। রোদেলা হঠাৎ খেয়াল করলো শুভ্র তার কথা কিছুই মন দিয়ে শুনছে না, শুধু নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। লজ্জার আভা ফুটে উঠল রোদেলার চোখে মুখে। এভাবে তাকিয়ে আছেন কেন? মাশাল্লাহ, সত্যিই তুমি অপরূপা, অপরূপ সুন্দরী। আমার আম্মুর চয়েস আছে বলতে হবে, বেস্ট বিউটি এনে দিয়েছে আমাকে। রোদেলা মাথা নিচু করে লাজুক হেসে আবেশিত কণ্ঠে বলল, আর আপনার চয়েস? আমার চয়েস তুমি বলেই তো তুমি এখন মিসেস শুভ্র, কিন্তু আমার এখন খুব আফসোস হচ্ছে তোমাকে বিয়ে করে। রোদেলা চমকে উঠল।
বিস্মিত কণ্ঠে বলে উঠল, আফসোস হচ্ছে কেন? আমি কি করেছি? আমি তো এখন বিপদে আছি। এত রূপ আমি কিভাবে সহ্য করব? আমার এই রূপবতী বউটাকে এক মুহূর্ত কাছছাড়া করতে ইচ্ছা করছে না আমার। রোদেলা অবাক স্বরে চোখ বড় করে বলল, ওয়েট, আমি তো জানতামই না আমার রাগী কাঠখোট্টা প্রফেসর হাজবেন্ড এতটা রোমান্টিক। কোথায় ছিল এত রোমান্স তার? শুভ্র হাসতে লাগলো, ঠোঁট টিপেও হাসি আটকাতে পারছে না। কোথায় লেখা আছে যে রাগী প্রফেসর হাজবেন্ড তার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফের জন্য রোমান্টিক হতে পারে না? কিন্তু আপনি আগে কখনো এভাবে কথা বলেননি আমার সাথে। সবে তো 2 দিন হলো আমাদের বিয়ের, 2 দিনেই কি করে বিচার করতে পারো তুমি আমায়? তবে তুমি চাইলে আমি এখনই বুঝিয়ে দিতে পারি আমি কতটা রোমান্টিক। শুভ্র এগিয়ে গিয়ে রোদেলার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। শিহরণ খেলে গেল রোদেলার মাঝে। শুভ্র আরো কিছুটা কাছে ঘেঁষে তার মুখটা দুহাতে আগলে নিয়ে মিলন ঘটালো 2 জোড়া অধরের। রোদেলার চোখ বন্ধ হয়ে এলো আবেশে। কিছু সময় পর শুভ্র রোদেলার মাথার পেছনে চুলে হাত বোলাতে বোলাতে আরো গভীরে হারিয়ে গেল। রোদেলা এক হাত রাখলো শুভ্রর ঘাড়ে। কতটা কাছাকাছি আছে দুজন এখন তা তাদেরও জানা নেই এই মুহূর্তে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। এই অতি একান্ত ব্যক্তিগত মুহূর্তটাকে আর বেশিক্ষণ বিরাজ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বেজে উঠল রোদেলার ফোন। কেউ কল করছে। দুজনেই চমকে উঠল। ঘোর না কাটলেও আলাদা হতে হলো দুজনের। ভারী ভারী নিঃশ্বাস ফেলে তাকালো রোদেলার ফোনের দিকে। শুভ্র ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখন কে কল করছে? অপরিচিত নাম্বার, কে হতে পারে? রিসিভ করতে হবে না, কল কাটো। ওকে। রোদেলা কল কেটে দেওয়ার আগেই অমনি কলটা কেটে গেল। এরপর আবার রিংটোন বাজতে থাকলো। একের পর এক কল করেই চলেছে কেউ। শুভ্র এবার রেগে গিয়ে বলল, তুমি ফোনটা অফ করতে পারছো না? কিন্তু আমার জানা দরকার কে কল করছে এভাবে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। এই অতি একান্ত ব্যক্তিগত মুহূর্তটাকে আর বেশিক্ষণ বিরাজ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বেজে উঠল রোদেলার ফোন। কেউ কল করছে। দুজনেই চমকে উঠল। ঘোর না কাটলেও আলাদা হতে হলো দুজনের। ভারী ভারী নিঃশ্বাস ফেলে তাকালো রোদেলার ফোনের দিকে। শুভ্র ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখন কে কল করছে? অপরিচিত নাম্বার, কে হতে পারে? রিসিভ করতে হবে না, কল কাটো। ওকে। রোদেলা কল কেটে দেওয়ার আগেই অমনি কলটা কেটে গেল। এরপর আবার রিংটোন বাজতে থাকলো। একের পর এক কল করেই চলেছে কেউ। শুভ্র এবার রেগে গিয়ে বলল, তুমি ফোনটা অফ করতে পারছো না? কিন্তু আমার জানা দরকার কে কল করছে এভাবে। যদি আর্জেন্ট কিছু হয়। ফোন রিসিভ করলো রোদেলা। শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে রেখেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো রোদেলা, তুমি আমার কল রিসিভ করছিলে না কেন? তুমি ঠিক আছো তো? কে? জিসান? জিসানের নাম শুনে শুভ্রর মাথা রাগে আগুন হয়ে গেল। রাগে ফুসফুস করছে সে। হ্যাঁ, আমি জিসান। তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। তখন এভাবে ব্যথা পেলে এখন কেমন আছো সেটা জানার জন্যই কল করেছি বারবার। আমি একদম ঠিক আছি জিসান, তুমি চিন্তা করো না। আমি এখন আমার হাজবেন্ডের সাথে আছি তো, রাখি এখন, পরে কথা বলবো, বাই। রোদেলা কল কেটে দিল সঙ্গে সঙ্গেই। তারপর বিড়বিড় করে বলল, এমন বিহেভ করলো কেন ছেলেটা? শুভ্রর দিকে তাকাতেই দেখতে পেল তার রাগে গাল লাল হয়ে গেছে। ভয়ঙ্কর দেখাচ্ছে শুভ্রকে। ভয়ে কাঁপা কাঁপা স্বরে সে বলল, সরি। তুমি কেন সরি বলছো? বারবার বলা সত্ত্বেও তুমি ফোনটা অফ করলে না। তার উপর আমার অবাধ্যতা করে কলটা রিসিভ করেই ফেললে। করবেই তো। তোমার সো কল ছোটবেলার বন্ধু কল করেছে। কেন তুমি নাম্বারটা দিতে গেলে ওই ছেলেকে? আমি তো একবার বলেছি আমি কেন আমার নাম্বারটা দিয়েছি। তাছাড়া আমি চাইলে আমার ফ্রেন্ডদেরকে আমার নাম্বার দিতেই পারি। শুভ্র ক্রুদ্ধ হয়ে আর কিছুই বলতে না পেরে উঠে চলে যাচ্ছিল, কিন্তু রোদেলা তার হাত টেনে ধরলো। অনুনয় করে বলল, প্লিজ এভাবে চলে যাবেন না। শুভ্র নিজের রাগ চেপে ভারী নিঃশ্বাস ফেলল। তারপর নিচু হয়ে সহসাই রোদেলাকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রোদেলা অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায় এখন? স্বামীর প্রতি বিশ্বাস নেই? চোখ বন্ধ করে সে যেখানে নিয়ে যেতে চায় সেখানে যেতে পারবে না? অবশ্যই পারবো। সে যেখানে খুশি আমাকে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাকেও আমার সঙ্গে থাকতে হবে সব সময়। তাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেতে দিলে তো আমি। রোদেলা মুস্কি হাসলো। শুভ্র সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। রোদেলা বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলো এত বড় রাজকীয় ছাদ, খুব সুন্দর করে সাজানো পুরো ছাদটা। শুভ্র তাকে কোলে নিয়ে বসলো একটি বড় দোলনায়। আকাশে পূর্ণিমার চাঁদ। রোদেলা মুগ্ধ হয়ে দেখছে সেই মনোরম দৃশ্য। সে তাকিয়ে আছে চাঁদের পানে, আর শুভ্র তাকিয়ে আছে তার পানে মোহনীয় দৃষ্টিতে। কেমন লাগছে? অসাধারণ, অসম্ভব সুন্দর। এতটা ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সেজন্যই তো নিয়ে এলাম। রোদেলা মুখ ঘুরিয়ে শুভ্রর চোখে চোখ রেখে বলল, এতটা মায়াবী মুহূর্ত এর আগে কখনো পাইনি আমি। পূর্ণিমা চাঁদের আলো নিজের গায়ে মাখাচ্ছি আমি, আমার অতি আপনজন এতটা কাছে। তবে 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 এই মুহূর্তে গান শুনতে পারলে আরো বেশি ভালো লাগতো।
আমি কিন্তু জানি, শুনেছি আপনি অনেক ভালো গান গাইতে পারেন। খুব ইচ্ছে করছে মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ, মাস্টারমশাই। স্বামীকে মাস্টারমশাই বলে ডাকা হচ্ছে? হ্যাঁ, আমার একান্ত ব্যক্তিগত মাস্টারমশাই। তোমার মুখে মাস্টারমশাই ডাকটাও মধুর শোনাচ্ছে। আমার কাছেও মধুর মতো মিষ্টি লাগে শুনতে, যখন আপনি রেগে গিয়ে অজান্তে আমাকে রোদ বলে ডাকেন। এতটা কাছের মনে হয় তখন। এত মিষ্টি করে কেউ ডাকেনি আমায় কখনো। আপনি রোদ ডাকেন রাগে, আর সেটা শুনতে আমার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগে। শুভ্র রোদেলার কপালে গভীর চুমু এঁকে দিল। রোদেলা চোখ বন্ধ করে তা অনুভব করলো। মুহূর্তের মধ্যেই শুভ্র তার ঘায়েল করা কণ্ঠে গাইতে শুরু করলো। নিছিদ্র নীরবতায় মোড়া এক চাঁদনি রাত, হালকা ঠান্ডা বাতাস যেন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক অপার্থিব মায়া। আকাশ জুড়ে ঝকমক করছে অসংখ্য তারা, কিন্তু তাদের মাঝখানে ঠিক মাথার উপর জ্বলজ্বল করছে এক পূর্ণ চাঁদ। সাদা মাখনের মতো নরম আর দুধের মতো শুভ্র। আকাশের ওই পূর্ণ চাঁদের থেকে চোখ সরিয়ে শুভ্র আবার দৃষ্টি স্থাপন করলো রোদেলার দিকে। অগাধ মায়াভরা চাহনি রোদেলার। দুজনের আশেপাশে নিস্তব্ধতা, কিন্তু চোখে চোখে অন্তরে অন্তরে চলছে শব্দহীন কথোপকথন। রোদেলার চুলে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, ঠিক যেন রূপালী জ্যোৎস্নার মালা। শুভ্র তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, যেন চাঁদের চেয়েও বেশি আলো তার অর্ধাঙ্গিনীর চোখ দুটোতেই জমা। শুভ্রর অপলক দৃষ্টিতে আর বেশিক্ষণ দৃষ্টি মেলাতে না পেরে লজ্জায় রোদেলা মুখ লুকালো শুভ্রর বক্ষ মাঝে। কোমল স্বরে বলল, আপনার বুকে এমনি করে লুকিয়ে থাকতে ইচ্ছে করছে। শুভ্র মুচকি হেসে বলে, আমার বুকেই তোমার ঠাঁই হোক চিরকাল। শুভ্র রোদেলার চিবুকে আঙুল দিয়ে মুখটা তুলে ধরে ধীরে ধীরে ওর ঠোঁটে আলতো একটা চুমু খায়, যেন এই মুহূর্তটা বুকের পাতায় গেঁথে রাখতে চায়। রোদেলা আবার চোখ বন্ধ করে তার বুকে মাথা রাখে। তৎক্ষণাৎ শুভ্র রোদেলাকে কোলে করেই আবার রুমে চলে যায়। রুমে এসে আবার বিছানায় শুয়ে দেয়। রুমে টেবিল ল্যাম্পের আবছা আলো বিরাজমান। শুভ্র রোদেলার পাশে বসে। আঙুল ছোঁয়ায় রোদেলার কপালে গাল বেয়ে চিবুকের কাছে থেমে যায়। ধীরে ধীরে তার ওড়নাটা সরিয়ে নেয় শুভ্র। রোদেলা চোখ বন্ধ করে নেয়। শুভ্র তার কানের কাছে ফিসফিস করে বলে, তোমাকে ছুতে চাই আজ রোদ, শুধু ভালোবাসা দিয়ে। ব্যথা ভুলিয়ে দিতে চাই আমার প্রতিটি ছোঁয়ায়। তার ঠোঁট ছুঁয়ে যায় রোদেলার কপাল, তারপর চোখ, আর এক এক করে নেমে আসে গাল, গলা। তারপর নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে এক ধরনের বিদ্যুৎ, আবেগ, আকুলতা আর গভীর প্রেমের আবেশ। কেটে গেল তাদের মধুচন্দ্রিমার প্রথম মায়াবী রাত। দিনের আলো মুখে এসে পড়েছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো রোদেলা। বুঝতে পারলো সকাল হয়ে এসেছে। শরীর টানা দিয়ে পাশে ফিরে দেখলো শুভ্র তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে, গভীর দুটি চোখ দিয়ে। তার এলোমেলো চুল আর ঘুম ঘুম চোখের অপলক দৃষ্টি রোদেলার বুকে কাঁপন ধরালো। রোদেলা চোখ সরিয়ে বন্ধ করে ফেলল। মুখ ছেয়ে গেল লজ্জায়। চোখ বুঝতেই গত রাতের সেই মুহূর্তটির কথা মনে পড়ে গেল তার। আনমনে লাজুক হাসলো। তখনই শুনতে পেল, এত লজ্জা পেলে হবে? এই মুহূর্ত বারবার আসবে, এগেইন অ্যান্ড এগেইন। রোদেলা চোখ মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে একবার তাকালো শুভ্রর দিকে। তারপর আবার ভুরু কুঁচকে চোখ ঘুরিয়ে নিয়ে মনে মনে বলল, লজ্জা ছাড়া পুরুষ। আমি নির্লজ্জ না, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। আফটার অল উই আর হাজব্যান্ড ওয়াইফ। রোদেলা শুভ্রর কথা শুনে আবার অবাক হলো। মনে মনে আবার ভাবলো, স্বামী কি আমার অন্তর্যামী নাকি? শুভ্র মুস্কি হেসে উঠে বসলো। তারপর রোদেলার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, পায়ের ব্যথাটা একটু কমেছে? একাই শাওয়ার নিতে পারবে নাকি আমি হেল্প করব? কোনো দরকার নেই, আমি একাই পারবো। কথাটা বলে তড়িঘড়ি করে রোদেলা ছুটে চলে গেল বাথরুমে। শুভ্র মাথা ঝাঁকিয়ে প্রশস্ত হাসলো। সকালে নাস্তা খেয়ে রোদেলা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখে চলেছে। অন্যদিকে শুভ্র বিছানায় বসে ল্যাপটপে মুখ গুজে রেখেছে। কোনো একটা কাজে প্রচুর প্রেশার যাচ্ছে ওর ওপর। রোদেলা বেশ কিছুক্ষণ পর এগিয়ে এসে বসলো তার পাশে। এক দৃষ্টে সে শুভ্রর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আমার সুন্দর স্বামী। শুভ্র হুট করে বলে উঠল, কি চাই ম্যাম? রোদেলা মুস্কি হেসে বলল, আমরা আবার বের হব কখন? আমার ঘুরতে ইচ্ছে করছে। অবশ্যই ঘুরতে যাব, তবে এখন আমার একটু কাজ আছে, পরে যাই। না, এখনই যাব। আমার রুমে আর ভালো লাগছে না। সারাদিন রুমে বসেই কেটে গেল। কেন, আমার সাথে রুমে থাকতে বুঝি বিরক্ত লাগছে? তা বলেছি নাকি আমি? কিন্তু আপনিও তো ব্যস্ত, তখন থেকে ল্যাপটপে কাজ করে চলেছেন। আমি খুব বোর হচ্ছি। কাজ শেষ হতেই অন্য কিছু করব। দেখ, খালি বাজে কথা। এত সুন্দর একটা জায়গায় এসেছি, একটু ঘুরে দেখবো না? হ্যাঁ দেখবো তো, কিন্তু রোদ, এই কাজটা খুব আর্জেন্ট। আমি শেষ করেই তোমাকে নিয়ে বের হব। ঠিক আছে, তাহলে আমি এখন একাই বের হচ্ছি। এটা বলেই রোদেলা উঠে চলে যাচ্ছিল, কিন্তু শুভ্র তার হাত টেনে ধরে বলল, রাগ কেন করছো? আমি তো বললাম নিয়ে যাব তোমায়। না না, আমি রাগ করছি না একদম। আপনি কাজটা শেষ করুন, আমি এমনি একা ঘুরে ঘুরে চারপাশটা দেখবো। তারপর আপনার কাজটা শেষ হতেই না হয় আপনি আমার কাছে চলে যাবেন। শিওর? একদম, আপনি চিন্তা করবেন না। কাজ শেষ করে আমার কাছে চলে আসবেন। আচ্ছা বেশ, তবে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে, মনে থাকে যেন। ঠিক আছে মশাই, মনে থাকবে। গেলাম এখন, টাটা। টাটা, টেক কেয়ার। রোদেলা বেরিয়ে গেল হাসি মুখে। শুভ্র হাসি মুখে তাকে বিদায় জানিয়ে মন দিল আবার কাজে।
রোদেলা হাঁটতে হাঁটতে বাংলো থেকে কিছুটা দূরেই একটা পার্কের দিকে চলে এলো। কিছুটা নির্জন পার্ক, তবে বেশ মনোরম পরিবেশ। শুভ্রকে মিস করছে সে খুব। চারদিকে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। রোদেলা ফোন বের করে কয়েকটা সেলফি তুলে নিল, তারপর সেগুলো খুব মন দিয়ে দেখছিল। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন 3-4টা বখাটে ছেলে এসে তার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে শক্ত করে ধরে থাকায় ছেলেগুলো ফোনটা নিতে পারেনি। তাই হাত ধরে টানাটানি শুরু করে। রোদেলা চেঁচাতে শুরু করে, ছাড় বদমাইশের দল, হাত ছাড় আমার, কেউ আছেন, হেল্প মি। এক পর্যায়ে গিয়ে একটি ছেলে তার হাতে ছুরি দিয়ে আঘাত করলে রোদেলা যন্ত্রণায় কুকিয়ে ওঠে। সেই সুযোগে ছেলেগুলো তার হাত থেকে ফোনটা নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর দৌড়ে পালিয়ে যায়। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। হাত চেপে ধরে অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ে আছে সে মাটিতে। কি করব আমি এখন? বাসায় ফিরবো কিভাবে, আর ওনাকে জানাবোই কিভাবে? বেশ কিছুক্ষণ সে এভাবে ঠায় দাঁড়িয়ে রইল। প্রচন্ড ব্যথা করছে, কিন্তু তার এখান থেকে উঠে যাওয়ার উপায় নেই। পায়েও প্রচন্ড ব্যথা করছে আর হাত থেকে রক্ত ঝরছে। তখন হুট করেই কেউ পেছন থেকে ডেকে উঠল, রোদেলা কি হয়েছে তোমার? রোদেলা পিছু ফিরে দেখলো জিসান আসছে তার দিকে। তাকে দেখেই বলে উঠল, জিসান, তোমার এই অবস্থা কি করে হলো? হাতে ব্যথা পেলে কিভাবে? আর এখানেই পড়ে আছো কেন? ধরো আমার হাত ধরো। রোদেলার হাত ধরে তাকে দাঁড়াতে সাহায্য করলো। রোদেলা ব্যথায় ছটফট করতে করতে বলল, কিছু ছিনতাইকারী এসে আমার হাতে আঘাত করে আমার ফোনটা নিয়ে যায় আর আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ তো কিছুক্ষণ আগে ঘটলো ঘটনাটা। আশেপাশে কেউ ছিল না তখন। কি বলছো এসব? আচ্ছা, তুমি এখনই আমার সাথে হসপিটালে চলো, তোমার ট্রিটমেন্ট দরকার। তোমার হাজবেন্ড কোথায়? এভাবে দায়িত্বহীনের মতো তোমাকে একা ছেড়ে দিল? সে খুব ব্যস্ত আছে, তাই নিজে থেকে একা একা বের হয়েছি আমি। আর আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিভাবে ঠিক আছো তুমি? এতটা সিরিয়াস ইনজুরি হয়েছে তোমার? তুমি এসো আমার সাথে, ডক্টরের কাছে যেতে হবে, আমি নিয়ে যাব তোমায়। আমি তো বলছি আমি ঠিক আছি, তুমি পারলে তোমার ফোনটা দাও আমায়, ওনাকে কল করে জানাতে হবে। জিসান তার ফোনটা এগিয়ে দিল রোদেলার দিকে। রোদেলা কল করার আগেই সেখানে উপস্থিত হলো শুভ্র। রোদেলার এমন অবস্থা দেখে সে এগিয়ে এসে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে রোদ? তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ফোনও বন্ধ দেখাচ্ছে। আমি আসলে... কথাটা শেষ করার আগেই জিসান রাগে গম্ভীর স্বরে বলে উঠল, কেমন হাজবেন্ড আপনি? নিজের বউকে এভাবে একা ছেড়ে দিয়েছেন। যদি তার আরো বড় কোনো বিপদ হতো তখন কি করতেন? রোদেলা জিসানের উদ্দেশ্যে বলল, জিসান আমি ঠিক আছি, প্লিজ বাদ দাও এই ব্যাপারটা এখন। শুভ্র জিসানের দিকে কড়া চোখে তাকিয়ে থেকে রোদেলাকে উদ্দেশ্য করে বলল, রোদ, তুমি জানো কেউ যখন তোমার আর আমার মাঝে কথা বলে তখন সেটা আমি মোটেই পছন্দ করি না। থ্যাঙ্কস জিসান, এখন যাই, পরে কথা হবে তোমার সাথে। রোদেলা শুভ্রর হাত ধরে হাঁটার জন্য পা বাড়ায়, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে শুভ্র তাকে আচমকা কুলে তুলে নেয়। জিসানের মনে আগুন ধরে যায়। রোদেলা চমকে গিয়ে বলল, কি করছেন কি? চুপ, আমি বলেছিলাম একটু অপেক্ষা করতে, আমি নিয়ে আসবো তোমায়, কিন্তু তুমি জেদ ধরে একাই চলে এলে। এবার কষ্টটা কার হচ্ছে শুনি? রোদেলাকে বাচ্চাদের মতো বকতে বকতে কোলে করেই নিয়ে চলে গেল সেখান থেকে শুভ্র। জিসানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো ক্রোধে যন্ত্রণায়। একা একা বিড়বিড় করে বলতে লাগলো, অসহ্যকর, বারবার এসে এভাবে কথা নেই বার্তা নেই ওকে কোলে তুলে নিয়ে চলে যায়। কি বোঝাতে চায় ওই প্রফেসর? সে খুব বেশি ভালোবাসে রোদেলাকে? কখনোই না। আমার চেয়ে রোদেলাকে কেউ কখনো বেশি ভালোবাসতে পারেনি আর পারবেও না। আর আমি রোদেলাকে একদিন আমার করেই ছাড়বো। তুমি শুধু আমার হবে রোদেলা, শুধুই আমার। আমি এখানে ফিরে এসেছি শুধু তোমার জন্য, আমি তোমাকে আর কারো হতে দেব না। শুভ্র রোদেলাকে ডক্টর দেখিয়ে সব ট্রিটমেন্ট সেরে এখন তাকে বকাবকি করে বিছানায় বসিয়ে রেখেছে। আমি এখানে ফিরে এসেছি শুধু তোমার জন্য, আমি তোমাকে আর কারো হতে দেব না। শুভ্র রোদেলাকে ডক্টর দেখিয়ে সব ট্রিটমেন্ট সেরে এখন তাকে বকাবকি করে বিছানায় বসিয়ে রেখেছে। রোদেলা মুখ ভার করে বসে বসে শুভ্রর কর্মকাণ্ড দেখে যাচ্ছে। শুভ্র নিজের এবং রোদেলা সব কাপড় চোপড় লাগেজে গুছিয়ে নিচ্ছে। আজই ফিরে যাবে তারা। এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না তার। রোদেলা মুখ গোমরা করে বলল, সত্যি চলে যাচ্ছি আমরা? হ্যাঁ, সত্যি চলে যাচ্ছি। আমি তো সরি বললাম, আমি আপনার সব কথা শুনে চলবো, আর অবাধ্য হব না। শুভ্র রাগ কিছুটা কমে এলো। কোমল দৃষ্টিতে একবার রোদেলার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিতে দিতে বলল, বারবার এমন হচ্ছে তোমার সাথে, আমি আর রিস্ক নিতে চাই না। এর চেয়েও আরো বড় কোনো বিপদ হবে না তা তো বলা যায় না। আমার উপর রেগে গিয়ে আপনি এমন করছেন, তাই না? শুভ্র তাকালো রোদেলার বিষণ্ণ মুখের পানে, তারপর দীর্ঘশ্বাস ফেলে রোদেলার সম্মুখে এসে বসলো। তার গালে আলতো করে হাত রেখে করুণ সুরে বলল, আমি তোমার উপর একদম রেগে নেই রোদ, তোমার কোনো দোষ নেই এতে। তাহলে আমি রাগ করবো কেন? আমার আসলে একটা বড় প্রবলেম আছে। আমি অল্পতে খুব দুশ্চিন্তায় পড়ে যাই। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় হয় সবসময়। আর সেই ভয়টা যখন নিজের মনে খুব করে জেঁকে বসে তখন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে আমার এখন সেই ভয়টাই হচ্ছে। কেন যেন মনে হচ্ছে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। আমি তোমায় কিছুতেই হারাতে চাই না রোদ, আমি কথা দিচ্ছি, তুমি সুস্থ হয়ে গেলে আমি আবার তোমাকে ঘুরতে নিয়ে যাব, এর চেয়েও ভালো জায়গায়। প্রমিস মাই সানশাইন। গভীর চুম্বন এঁকে দিল সে তার সানশাইনের কপালে। রোদেলা হাসি মুখে চোখ বন্ধ করে তা গ্রহণ করে নিল।
পরদিন ভোরবেলায় বাড়ি ফিরে এসেছে শুভ্র আর রোদেলা। যখন থেকে এসেছে তখন থেকে শুভ্রর মা শুভ্রকে বকেই চলেছে। তিনি রোদেলার এমন অবস্থার জন্য শুভ্রকেই দায়ী করছেন। কেন সে রোদেলার পর্যাপ্ত খেয়াল রাখেনি, কেন একা ছেড়েছে, এবার রোদেলার মা বাবাকে কি জবাব দেবেন তিনি? রোদেলা শাশুড়িকে শান্ত করার উদ্দেশ্যে বলল, মা আমি একদম ঠিক আছি তো, কেন এত চিন্তা করছো তুমি? চুপ কর তুই, কেমন ঠিক আছিস তা তো দেখতেই পাচ্ছি। শুভ্র আমাকে তখনই সব ফোনে বলেছে, ভয়ে তখন থেকে আমার হাত পা কাঁপছে। ভাগ্যিস ওই ছিনতাইকারীগুলো আরো বড় কোনো ক্ষতি করেনি তোর। আর এই ছেলেকে নিয়ে আমি যে কি করব, ওখানে গিয়েও তার কাজ আর কাজ করতেই হলো। বউয়ের দিকে কোনো খেয়াল ছিল না। হয়েছে শাশুড়ি মা, এবার চুপ করো, অনেক বকেছো আমার স্বামীকে, এবার বেচারাকে ছেড়ে দাও। স্বামীর প্রতি খুব দরদ না? তোকেও কান মলে দেওয়ার দরকার ছিল, কিন্তু তুই অসুস্থ বলে দিতে পারছি না। স্বামীর প্রতি এতই যখন ভালোবাসা, তাহলে কথা শুনিসনি কেন তখন? তাহলে তেমন হতো না। শুভ্র এবার মায়ের প্রতি খুশি হয়ে মায়ের পাশে এসে বসে বলল, যাক এতক্ষণে তোমার জ্ঞান ফিরেছে। আমি তো তোমার আদরের বৌমাকে তাই বলছি। আমার কথা না শুনে জেদ ধরে একা একা বেরিয়ে গেল তখন। তারপরেই এই বিপত্তি। রোদেলা ভুরু কুঁচকে অভিমানী স্বরে বলে উঠল, হ্যাঁ সবাই মিলে এখন আমাকেই বকবে। আমি যে অসুস্থ সেদিকে কারো খেয়াল নেই। সে তখন থেকে বকেই চলেছে শুধু। এত বকা খেয়ে আমার পেট ভরে গেছে, ফেটে যাচ্ছে এবার। শুভ্র আর তার মা একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসি হেসে উঠলেন। শুভ্রর মা রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে আর বকবো না, এবার বল কেমন ছিল তোদের হানিমুন ট্রিপ? রোদেলা লাজুক দৃষ্টিতে তাকালো একবার শুভ্রর দিকে, তারপর আবার মাথা নিচু করে ফেললো। শুভ্র তখনই উঠে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি একটু বের হচ্ছি আম্মু। কথাটা বলে সে রোদেলার দিকে তাকিয়ে আছে নীরব হয়ে। তখন তার মা বললেন, ঠিক আছে তুমি তোমার বউকে সরাসরি মুখেই বলতে পারো, চোখে চোখে বলার কি প্রয়োজন? তিনি মুখ টিপে হাসলেন। শুভ্র লজ্জা পেয়ে কপাল কুঁচকে বলল, আম্মু তুমিও না টায়ার্ড হও না? না বাই দ্য ওয়ে রোদ, সাবধানে থেকো। রোদেলা মাথা নেড়ে ঠিক আছে বলল। শুভ্রর মা আবার বলে উঠলেন, শুভ্র বেশি দেরি করিস না, তোর মিতা আন্টি আমাদের সবাইকে ইনভাইট করেছে তার ছেলের বিয়েতে, সবার যাওয়া আবশ্যক। ঠিক আছে কিন্তু রোদ, আমি যাব। রোদেলা খুব উৎফুল্ল হয়ে বলে উঠল, কিন্তু শুভ্রর কড়া দৃষ্টি চোখে পড়তেই আবার মিয়ে গেল। চাপা স্বরে বায়না ধরে বলল, আমি এখন ঠিক আছি তো, যাই না প্লিজ? আচ্ছা ঠিক আছে। শুভ্র বেরিয়ে গেল। তখন শুভ্রর মা আবার বললেন, কিরে বললি না তো কেমন কাটলো তোদের হানিমুন? ওই আর কি, যেমন কাটার কথা, 2 দিন তো মাত্র থাকলাম। তবে আমি এক অন্য শুভ্রকে পেয়েছি সেখানে গিয়ে। মানে সেখানে যাওয়ার আগে ওনাকে আমি যেমন ভাবতাম, যাওয়ার পর যেন পুরো অন্যরকম দেখলাম, একদম অন্যরকম। আমি সারা জীবন এমন শুভ্রকেই চাই মা। শেষ কথাটা সে লাজুক হেসে মাথা নিচু করে বলল। শুভ্রর মা প্রশস্ত হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার শুভ্র কিছুটা রাগী। কিছুটা না, বেশ অনেকটাই রাগী, তবে ওর মনটা খুব ভালো রে, কোনো খাদ নেই ওর মনে। আমি জানি এবং বিশ্বাস করি তোরা দুজনে অনেক অনেক বেশি সুখী হবি জীবনে। আমাদের সবার দোয়া তো তোদের সাথেই আছে। এটা বলে তিনি রোদেলাকে বুকে টেনে নিলেন। রোদেলা ওনার বুকে মাথা রেখে মনে মনে নিজেকে বড় ভাগ্যবতী দাবি করতে থাকলো। শুভ্র রোদেলাকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু দরজার কাছেই থেমে গেল। বিস্ময়ে মুখ হা হয়ে গেল তার মুগ্ধতায় দৃষ্টি স্থির। রোদেলা একটি গাঢ় খয়েরি রঙের অর্গানজা শাড়ি আর সাথে হালকা জুয়েলারি দিয়ে নিজেকে সাজিয়ে নিয়েছে। তাতেই যেন চোখ ধাঁধানো সুন্দর লাগছিল তাকে। চুলে খোপা করায় আর ব্লাউজের গলা বড় থাকায় পিঠের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে আছে। শুভ্র ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। এই মুহূর্তে সে আয়নার সামনে দাঁড়িয়ে গলা নেকলেসের হুক লাগাতে হিমশিম খাচ্ছে। শুভ্র তা খেয়াল করলো, অতঃপর হাত রাখলো রোদেলার হাতের ওপর। রোদেলা চমকে গেল, সে খেয়ালই করেনি কখন শুভ্র এসেছে। শুভ্র তার হাত সরিয়ে নিজেই ধীরে ধীরে নেকলেসের হুকটা লাগিয়ে দিল। ঘোর মিশ্রিত চোখে তাকালো সে। আয়নায় রোদেলার মুখ পানে, রোদেলাও তাকিয়ে আছে অপলক ভাবেই। তখনই শুভ্র হুট করে তার পিঠে চুমু খেয়ে বসলো। চোখ বন্ধ করে ফেললো রোদেলা। কাপা কাপা স্বরে বলল, কি করছেন? দরজা খোলা আছে তো, থাকুক। তার আগে তুমি বলো, তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? মুখ ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকালো সে শুভ্রর দিকে। শুভ্র তার চোখে চোখ রেখে বলল, খোপা করেছো কেন? ব্লাউজের গলাটা অনেক বড়, তাই সবটা পিঠ ভেসে উঠেছে। আমার সামনে আমার বউয়ের দিকে অন্য কেউ বাজে নজর দেবে, সেটা আমি সহ্য করতে পারবো না। কথাটা বলে সাথে সাথে সে রোদেলার খোপা একটানে খুলে ফেললো। আলগা হয়ে গেল তার খোপার বাঁধন, পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল কেশরাজি। অতঃপর তাকে পুনরায় আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে তার কাঁধে চিবুক ঠেকিয়ে চোখে চোখ রেখে শুভ্র বলল, এবার আর কোনো ভয় নেই, আর খুব সুন্দর লাগছে তোমায়, খুব আবেদনময়ী লাগছে, নিজেকে সামলানো দায় হয়ে যাচ্ছে আমার। শুভ্র রোদেলার ঘাড়ে মুখ গুজে দিতেই রোদেলা হুট করে বলে উঠল, মা ডাকছে, ছাড়ুন। সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে এক ছুটে বেরিয়ে গেল সে রুম থেকে। শুভ্র স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, এরপর একা একাই হেসে হেসে বিড়বিড় করতে লাগলো, আহ প্রফেসর শুভ্র তালুকদার, এটা কি হয়ে গেল তোমার সাথে? এ কেমন রূপ তোমার? তোমার এমন আচরণ দেখে আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি। এই মেয়েটা 2 দিনেই তোমার অবস্থা নাজেহাল করে দিল। আজ রাতের জন্য রেডি থেকো মিসেস শুভ্র।
ফিরতে ফিরতে রাত হলো তাদের। রোদেলা রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সব জুয়েলারি খুলতে লাগলো। তখনই শুভ্র এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো শক্ত করে। ফিসফিস করে বলে উঠলো, এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম আমি আজ সারাদিন। ফাইনালি তোমায় একা পেলাম আমি। তোমার স্মেলটা মিস করছিলাম। আমি একটা জিনিস পেয়েছি। আমাকে পেয়েছো? আপনি কি জিনিস নাকি? না, তোমার স্বামী। আরো শক্ত করে জড়িয়ে ধরলো সে রোদেলাকে। রোদেলা হেসে ফেললো। কিছুক্ষণ কেটে গেল এভাবেই। তারপর সে নিজেকে ছাড়িয়ে ঘুরে তাকালো শুভ্রর দিকে। আমি এটা আলমারির ড্রয়ারে একটা বক্সে পেয়েছি। এই প্রথম দেখলাম এটা। রোদেলা শুভ্রর হাতে একটা মেয়ের ছবি দিল। শুভ্র ছবিটি হাতে নিয়ে দেখলো গভীর দৃষ্টিতে, কিন্তু ধীরে ধীরে তার মুখ রক্তিম বর্ণ ধারণ করলো রাগে। রোদেলা সরল মনে জিজ্ঞাসা করলো, কে এই মেয়েটি? কোথায় পেলে তুমি এই ছবি? আমি আমার রিংটা খুঁজে পাচ্ছিলাম না, আর সেটা খুঁজতে গিয়ে একটা সুন্দর বক্স পেলাম, আর তাতেই এই ছবিটা ছিল। শুভ্র কপাল কুঁচকে তাকিয়ে আছে ছবিটির দিকে। কিছু বলছে না দেখে রোদেলা তাকে একটু টিস করার জন্য মজা করে বলল, মেয়েটি কে? আপনার এক্স গার্লফ্রেন্ড নিশ্চয়ই। রোদেলার মুখের কোণে হাসিটা মিলিয়ে গেল যখন শুভ্র ক্রুদ্ধ চোখে তাকালো তার দিকে। দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে শুভ্রকে। কি বললে তুমি? আমি জানি না এই মেয়েকে, চিনি না আমি। কে রাখলো তার ছবি এখানে? চেঁচিয়ে উঠল সে। রোদেলা চমকে গেল আচমকা শুভ্রর এমন আচরণে। শুভ্র ছবিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো। এমনভাবে সে ছবিটাকে ছিল যেন তার জীবনের সমস্ত রাগ জেদ এই ছবিটার ওপরেই। এই দৃশ্য দেখে রোদেলা নিজেকে সামলাতে পারল না। সেও কিঞ্চিত চেঁচিয়ে বলল, ছবিটা এভাবে ছিলেন কেন? এত রেগে গেলেন কেন আপনি হঠাৎ? কে এই মেয়ে বলুন আমায়। আমি বলেছি আমি জানি না, এই মেয়েকে চিনি না আমি। বারবার এই প্রশ্ন করবেন আমাকে, না হলে কিন্তু কি বলুন? ডোন্ট ক্রস ইউর লিমিট রোদেলা। আর একবারও এই প্রশ্ন করবেন আমায়। রোদেলাকে এক বিস্ময় আর সন্দেহের সাগরে ফেলে দিয়ে চলে গেল শুভ্র রুম থেকে। রোদেলা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে ফ্লোরে পড়ে থাকা ছবির টুকরোগুলো হাতে নিয়ে বলল, উনি কি সাইকো? এমন আচরণ কেন করলেন আমার সাথে? আর মিথ্যেই বা কেন বলছেন? ভয় হচ্ছে আমার। কিন্তু আমার আগে জানতে হবে এই মেয়েটিকে। তাকে দেখে উনি এমন রিয়াক্ট কেন করলেন? পরদিন সকালে দুইজন আলাদা আলাদাভাবে চলে গেল ইউনিভার্সিটিতে। কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। রোদেলা ক্লাসরুমে বসে বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই শুভ্র প্রবেশ করলে সেখানে আর সবাই চুপ হয়ে নিজেদের আসনে ঠিকঠাক বসে যায়। শুভ্র গম্ভীর মুখ করে লেকচার দিয়ে যাচ্ছে, আর তাকে দেখে রোদেলা মনে মনে ভাবতে লাগলো, উনি কাল রাতে আমার সাথে এত খারাপ ব্যবহার করলেন, আর আজ কি সুন্দর করে ক্লাস নিচ্ছেন। আর মুখটাকে কেমন করে রেখেছে দেখো, একদম মিনা কার্টুনে সেই পাজি দোকানদারটার মতো দেখতে লাগছে। আমার দিকে একবার তাকাচ্ছেও না, যেন আমি তার সাথে কিছু একটা অন্যায় করে ফেলেছি। ঠিক আছে মাস্টার মশাই, আমিও জেনেই ছাড়বো ওই মেয়েটার পরিচয়, কিন্তু তার আগে আমি আমার রিভেঞ্জ নিব আপনার থেকে। কিভাবে নেওয়া যায়? মনে মনে নিজের সাথে কথা বলছিল সে। সেই সময় প্রিন্সিপাল ক্লাসে ঢুকলেন। শুভ্র সহ সব স্টুডেন্টরা তাকে সালাম দিল। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সেশনের মাঝামাঝি সময়ে একজন নতুন স্টুডেন্টকে অ্যাডমিট করা হয়েছে। তাই হয়তো তারও কিছু প্রবলেম হতে পারে, আবার তোমাদেরও হতে পারে। তাই আমি তাকে নিয়ে এলাম সাথে করে তোমাদের সাথে পরিচয় করানোর জন্য। সে খুবই ব্রিলিয়ান্ট। তোমরা একটু হেল্প করলে সেই গ্যাপটা কভার করতে পারবে, আই হোপ। তারপর তিনি ইশারা করতেই একটি ছেলে ক্লাসরুমে প্রবেশ করলো। কিন্তু তাকে এই মুহূর্তে এখানে এভাবে দেখবে ভাবতেই পারেনি শুভ্র এবং রোদেলা। দুজনেই একসাথে মনে মনে বলে উঠল, জিসান। প্রিন্সিপাল শুভ্রর উদ্দেশ্যে বলল, প্রফেসর শুভ্র, এই ছেলেটি খুবই ব্রিলিয়ান্ট। আমি আশা করছি আপনি ওকে নিয়ে খুবই প্রাউড হবেন। জিসান, এবার তাহলে সবার সাথে পরিচয় হও আর মন দিয়ে ক্লাস করো। প্রিন্সিপাল চলে গেলেন। তিনি চলে যেতেই শুভ্রকে সালাম দিল জিসান। তারপর সবার সাথে একে একে পরিচিত হতে থাকলো। শুভ্র কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে জিসানের দিকে। অজান্তেই তার মাথার রক্ত টকবক টকবক করছে রাগে। শুভ্রর এমন মুখভঙ্গি দেখে রোদেলার মাথায় একটা আইডিয়া এলো। সঙ্গে সঙ্গে সে জোরে ডাক দিল জিসানকে, জিসান এদিকে এসো, আমার পাশে বসো। শুভ্র কপাল কুঁচকে অবাক হয়ে তাকালো রোদেলার দিকে। রোদেলার পাশের সিট খালি দেখে জিসান খুশিতে বিস্তর হাসতে হাসতে এগিয়ে এসে বসলো রোদেলার পাশে। রোদেলা জিসানের দিকে তাকিয়ে প্রশস্ত হাসতে হাসতে আর চোখে তাকালো শুভ্রর দিকে। শুভ্রর অগ্নিদৃষ্টি দেখে কিছুটা ভরকে গেল রোদেলা, কিন্তু মনে মনে খুব তৃপ্তি পেয়ে বিড়বিড় করলো, মাস্টার মশাই, এটা হচ্ছে কাল রাতের জন্য পানিশমেন্ট। ক্লাস শেষে রোদেলা জিসানের সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছিল। তখন পেছন থেকে শুভ্র ডেকে উঠল। রোদেলা পিছু ফিরে তাকালো শুভ্রর দিকে। সম্মানের সাথে জবাব দিল, ইয়েস স্যার, কিছু বলবেন? কোথায় যাচ্ছ তুমি? বাসায় যাব। ঠিক আছে, তাহলে আমার সাথে এসো, আমি নিয়ে যাব তোমায়। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন স্যার, বাট তার কোনো প্রয়োজন নেই। আমি আমার বন্ধু জিসানের সাথে চলে যাব, সে আমাকে ড্রপ করে দিবে। এটা বলে সে আবার চলে যাচ্ছিল, কিন্তু শুভ্র আবার আটকালো তাকে। দাঁতে দাঁত চেপে বলল, দেখো রোদেলা, আমি সুন্দর করে বলছি, আমাকে রাগিও না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর ব্যবহারের জন্য, কিন্তু আমি আপনার সাথে যাব না। আমি জিসানের সাথেই যাব। জিসান এসো।
জিশানের হাত ধরে টানতে টানতে সে চলে যাচ্ছে শুভ্রকে একা রেখে। শুভ্র অবাক চোখে দেখছে জিশানের সাথে ধরে থাকা রোদেলার হাতটি। তারপর জিশানের দিকে তাকাতেই দেখতে পেল জিশান পিছু ফিরে তার দিকে তাকিয়ে এক গালে তাচ্ছিল্যের হাসি হাসছে। তা দেখে শুভ্র রেগে মেগে আগুন হয়ে গেল। ভারী ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো রাগে। হাঁসফাঁস লাগছে তার খুব। তাই গলার টায়ের বাঁধন হালকা করে নিল। তুমি খুব বড় ভুল করলে রোদ, এর ফল তুমি শীঘ্রই পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোদেলা বাসায় ঢুকে সদর দরজা বন্ধ করে দোতলা নিজের রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। একাধারে বেজেই চলেছে। রোদেলা বিরক্তির সুরে বলল, উফ, আসছি আসছি, কে এলো এখন? ওহ, মাস্টারমশাই এসছেন নিশ্চয়ই। দরজা খুলে দিতে সে দেখতে পেল এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে থাকা শুভ্রকে। চুল এলোমেলো হয়ে আছে, স্যুটটা কাঁধের একপাশে ঝোলানো, শার্টের কয়েকটা বোতাম খোলা। খুবই অগোছালো লাগছে তাকে দেখতে। রোদেলা অবাক হয়ে তাকে দেখছে। এত পরিপাটি মানুষটার হঠাৎ এমন অগোছালো অবস্থায় কিভাবে হলো? দরজা খুলে দিতে সে দেখতে পেল এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে থাকা শুভ্রকে। চুল এলোমেলো হয়ে আছে, স্যুটটা কাঁধের একপাশে ঝোলানো, শার্টের কয়েকটা বোতাম খোলা। খুবই অগোছালো লাগছে তাকে দেখতে। রোদেলা অবাক হয়ে তাকে দেখছে। এত পরিপাটি মানুষটার হঠাৎ এমন অগোছালো অবস্থায় কিভাবে হলো? তার এসব ভাবনার ছেদ ঘটল যখন শুভ্র ধমক দিয়ে বলল, এত সময় নিলে কেন দরজা খুলতে? এত সময় কই নিলাম, সাথে সাথেই তো দরজা খুললাম। হোয়াট এভার, সামনে থেকে সরো। আম্মু কোথায়? আম্মু, আম্মু। মাকে ডাকতে ডাকতে সে ভেতরে ঢুকলো। রোদেলা পেছন থেকে ঝাড়ি মেরে বলল, মা বাসায় নেই। মা বাবা দুজনেই তাদের ফ্রেন্ডের বাসায় গেছে বেড়াতে, কাল ফিরবে। শুভ্র কিচ্ছু বলল না, গটগট করে হেঁটে দোতলায় চলে গেল নিজের রুমে। রোদেলা একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি হলোটা কি এই পাগলের? ভাবসাব তো কিছুই বুঝতে পারছি না। শুভ্র বিছানার এক কোণে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন রোদেলা রুমে ঢুকে তাকে দেখে আর কিছুই বলেনি। সোজা এগিয়ে এসে বিছানায় বসতে যাচ্ছিল, কিন্তু তখন শুভ্রর কথায় সে থেমে গেল। ওয়েট, কি করছো তুমি? আমার ঘুম পেয়েছে, ঘুমোবো আমি। তুমি এখানে ঘুমোতে পারবে না। এখানে ঘুমোতে পারবো না তাহলে কোথায় ঘুমাবো আমি? ব্যালকনিতে ঘুমাবে, কারণ আমি তোমার সাথে বেড শেয়ার করতে চাই না। চরম বিস্মিত হলো রোদেলা। তারপর অবিলম্বে বুঝতে পারলো শুভ্রর এমন আচরণের কারণ। সেও দুর্বল না হয়ে বলল, বেশ ঠিক আছে, আমার সাথে বেড শেয়ার করতে হবে না, কিন্তু তাই বলে আমি ব্যালকনিতে কেন ঘুমাতে যাব? অন্য রুমে গিয়ে ঘুমাবো। বাড়ির আর কোথাও তোমার জন্য জায়গা নেই, তোমার ব্যালকনিতেই ঘুমাতে হবে। আর যদি তুমি সেখানে না ঘুমাও তাহলে আমি ঘুমাবো সেখানে। আশ্চর্য, ব্যালকনিতেই কেন ঘুমাতে হবে? সোফায় ঘুমালেই তো হয়। আমি সোফাতেই যাচ্ছি। তুমি ব্যালকনিতে না ঘুমালে আমি ওখানে ঘুমাবো। তুমি নিশ্চয়ই তাই চাচ্ছ। না, আমি তা চাচ্ছি না, কিন্তু আপনি যে খুব করে চাচ্ছেন যাতে আমি ব্যালকনিতে ঘুমাই তা বুঝতে পারছি। ঠিক আছে, আপনার মনোবাসনা পূর্ণ করে স্বামীর আজ্ঞা পালন করব আমি, বাধ্য স্ত্রীর মতো। তাতে আপনি খুশি? শুভ্র কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। রোদেলা বালিশ নিয়ে ব্যালকনিতে গিয়ে সেখানটার ছোট্ট গদিতে গিয়ে শুয়ে পড়ল। কিছুতে ঘুমোতে পারছে না শুভ্র, শুধু এপাশ ওপাশ করছে। বুকের ভেতরটা খুব ছটফট করছে তার, কিছু একটা মিসিং লাগছে। চোখ খুলে সে বিড়বিড় করতে লাগলো একা একা, কেন এমন লাগছে আমার? সে এই পানিশমেন্ট ডিজার্ভ করে। কেন এমন করেছিল সে তখন? এখন তো একটু শাস্তি পেতেই হবে। কিন্তু রোদ ওখানে ঘুমাবে কিভাবে? না না, আমি বাড়াবাড়ি করে ফেলেছি, এক্ষুনি ওকে রুমে নিয়ে আসতে হবে। সাথে সাথেই বিছানা থেকে উঠে চলে গেল সে ব্যালকনিতে। দেখতে পেল রোদেলা খুব শান্ত হয়ে বেঘরে ঘুমোচ্ছে। ওয়াও, কি সুন্দর ঘুমাচ্ছেন ম্যাডাম। আর আমি তার চিন্তায় ঘুমোতে পারছি না। ঠিক আছে, আপনি ঘুমান এখানে, আমি বিছানায় গিয়ে আরাম করে ঘুমাবো এখন। কথাটা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু আবার ফিরে তাকালো রোদেলার দিকে। ঘুমন্ত রোদেলাকে বাচ্চার মতো নিষ্পাপ লাগছিল দেখতে। শুভ্র তার পাশে বসে পরখ করে দেখতে লাগলো নিজের স্ত্রীকে। মুগ্ধতায় চোখে মুখে হাসি ফুটে উঠল তার। রোদেলার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, অপূর্ব সুন্দর তুমি রোদ না। আমি আমার ওয়ান অ্যান্ড অনলি সুন্দরী বউকে ছাড়া কিছুতেই ঘুমোতে পারবো না। তাকে আলিঙ্গনে না নিয়ে ঘুমোতে পারবো না আমি। আই নিড হার। সহসাই কোলে তুলে নিল সে রোদকে। তার মুখের দিকে একবার চেয়ে বলল, তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে থাকতে পারবো না আমি রোদ। তুমি আমার থেকে দূরে যেতে পারবে না কখনো। আমি যেতে দেব না। আমি আমার আচরণের জন্য খুবই সরি, কিন্তু আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, কিছুতেই না। শুভ্র রোদেলাকে কোলে নিয়ে আবার রুমে এসে বিছানায় শুয়ে দিল। তারপর সেও পাশে শুয়ে রোদেলাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি ঠিক এভাবেই শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে রাখবো নিজের জীবনের সাথে আজীবন। একদম ছাড়বো না তোমায়। হ্যাঁ, আর আমি দম আটকে মরে যাব। হালকা করে ধরুন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। শুভ্র চোখ বন্ধ করেছিল, কিন্তু রোদেলার কথা শুনে চমকে তাকালো তার দিকে। তাড়াহুড়ো করে সে রোদেলাকে ছেড়ে উঠে লাইট অন করে দিল। রোদ, লাইট অন করেছেন কেন? ভয় পেয়েছেন? ভূত দেখেছেন? ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে সে শুভ্রর দিকে। শুভ্র বড় বড় চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, না ভয় পাইনি, একটু চমকে গেলাম। চমকানো শেষ হলে লাইটটা অফ করে দেবেন, আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে। না না, আমি এক্ষুনি অফ করে দিচ্ছি। বাধ্য ছেলের মতো সে লাইট অফ করে এসে আবার রোদেলার পাশে শুয়ে পড়ল। শুভ্র রোদেলার পাশে শুয়ে মুখোমুখি হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। রোদেলা চোখ বন্ধ করে হঠাৎ বলে উঠল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন না, আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে।
শুভ্র ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, লাইট অফ করতে বলেছ, অফ করেছি, কিন্তু এখন তাকিয়ে থাকতে নিষেধ করছো, সেটা মানতে পারবো না। কেন? মাই উইশ। আমি আমার বউকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবো নাকি ফ্যাল করে তাকিয়ে দেখবো, সেটা আমার ব্যাপার। তোমার ঘুম, তুমি ঘুমাও। রোদেলা মুস্কি হেসে চোখ মেলে তাকালো শুভ্রর দিকে। শুভ্র চাপা হাসলো। শুভ্রর কপালে এলোমেলো পড়ে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে দিল রোদেলা। আবেশে চোখ বুজে এলো শুভ্রর। অতি মিষ্ট কণ্ঠে রোদেলা বলল, 1 সপ্তাহ হয়নি আমাদের বিয়ে হয়েছে, আর এখনই আপনি আমাকে ছাড়া ঘুমোতে পারেন না? আমাকে আপনার থেকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবেন না, তাহলে কেন আমাকে ব্যালকনিতে পাঠিয়েছিলেন? শুভ্র চোখ খুলে তাকালো রোদেলার দিকে। রোদেলার হাতটা টেনে নিয়ে তার বুকের উপর রেখে চাপা কণ্ঠে বলল, যেদিন তোমাকে আমার স্ত্রী হিসেবে কবুল করেছি সেদিন থেকে তুমি আমার জীবন, আমার মন প্রাণ ভেতর বাহির সবখানেই তোমার জায়গা। আমার অর্ধাঙ্গিনী তুমি, তাই আমার সবকিছুতেই অর্ধেক অংশীদার তুমি। তোমাকে ছাড়া আমার কিভাবে চলবে বলো? তুমি আমার সব কথাই শুনেছো, তাই না? তাহলে নিশ্চয়ই এটাও শুনেছো যে কেন তোমায় ব্যালকনিতে শুতে বলেছি। শুনেছি, কিন্তু শোনার আগে আমি বুঝেছিলাম আপনি এমন কেন করেছেন আমার সাথে। আসলে আমিও আপনার উপর খুব রেগেছিলাম। কাল রাতে আপনিও আমার সাথে খুব খারাপ আচরণ করেছেন, সেজন্য তার রিভেঞ্জ নিতেই আমি এমনটা করেছি, ব্যাস, তাছাড়া আর কিছুই না। জিশান আর আমার মাঝে অন্য কিচ্ছু নেই, শুধুই বন্ধু আমরা, বিশ্বাস করুন। শুভ্র রোদেলার হাতের পৃষ্ঠে চুমু খেয়ে অপারক কণ্ঠে বলল, আই এম সো সরি সানশাইন, আমি একদম নিজের মধ্যে ছিলাম না। এত রাগ হচ্ছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আর তোমার সাথে মিসবিহেভ করে ফেললাম। আমি ইচ্ছে করে এমনটা করিনি। তুমি তখন ওই ছবিটা নিয়ে আমাকে এত প্রশ্ন করছিলে, জোর করছিলে আমাকে, তাই কি? আমি আপনার স্ত্রী, আপনিই বললেন আপনার সবকিছুর অর্ধেক অংশীদার আমি, তাহলে আপনার সবকিছুই আমার জানা প্রয়োজন, তাই না? আপনি খুব সহজেই সবকিছু বলে দিতে পারেন আমার কাছে। আপনার এবং আমার দুজনেরই সেই অধিকার আছে, তাও আপনি তখন সেই বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন। এতে কি আমার রাগ হবে না, জেদ হবে না? আপনি আমাকে অন্য কারোর সাথে দেখলে রেগে যান, কষ্ট পান, তেমনি আমিও কষ্ট পাচ্ছি, কারণ আপনি আমার থেকে এই বিষয়টা লুকিয়ে যাচ্ছেন। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি রোদ, আমি শুধু ভয় পাচ্ছিলাম এই ভেবে যে তুমি হয়তো আমায় ভুল বুঝবে সত্যিটা জানলে। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আপনার বউ না, আপনি আমাকে ভালোবাসেন না। শুভ্র উঠে বসে পড়লো সাথে সাথেই। রোদেলা এবার কিছুটা কঠিন স্বরে বলল, আপনি যদি সত্যি আমাকে না বলেন তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার বাবার বাসায়। কথাটা বলে রোদেলা বিছানা ছেড়ে চলে যাচ্ছিল রুম থেকে। শুভ্র ছুটে গিয়ে পেছন থেকে তার হাত টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। শুভ্রর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে সে। শুভ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলতে লাগলো, কোথাও যাবে না তুমি আমায় ছেড়ে, একদম না। আমি সব বলছি তোমায়, কিন্তু তার আগে তোমায় প্রমিস করতে হবে আমায় ভুল বুঝবে না তুমি। প্রমিস করলাম, আপনি বলুন। রোদেলাকে তার আলিঙ্গন থেকে মুক্ত করে সে ধীরে ধীরে গিয়ে বসলো বিছানায়। মাথা নিচু করে আছে সে। রোদেলাও আগ্রহ নিয়ে তার পাশে গিয়ে বসলো। শুভ্র বলতে শুরু করলো, তুমি ঠিকই ধরেছিলে রোদ, ছবির মেয়েটা আমার এক্স গার্লফ্রেন্ড, ভালোবাসতাম তাকে। ও এক্স, ডোন্ট ওয়ারি, আপনার প্রেজেন্ট আপনার সামনে, আপনার পাশেই আছে, আপনি বলুন নির্দ্বিধায়। সেও আমাকে ভালোবাসতো, খুব কেয়ার করতো আমার। প্রতি উইকেন্ডে আমরা লং ড্রাইভে যেতাম, প্রচুর ট্যুর দিতাম একসাথে, অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি দুইজন একসাথে। তারপর একদিন হঠাৎ সে আমাকে আর্জেন্ট দেখা করতে বলল। আমি ক্লাস ফেলেই চলে গেলাম তার কাছে। তারপর সে বলল, কিছুটা সময় নিল শুভ্র। রোদেলা তাড়া দিল না, সে অপেক্ষা করছে পরবর্তী কথাটা শোনার জন্য। সে বলল, সে আমার সাথে আর রিলেশন কন্টিনিউ করতে পারবে না। তার বাবা মা 1 কোটিপতি ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। আমাকে যতটা রাগী বদমেজাজি দেখো, তখন কিন্তু আমি এমন ছিলাম না। আমি সেদিন তার হাত ধরে তাকে খুব রিকোয়েস্ট করি, কিন্তু সে আমার হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। তারপর অহংকারী সুরে বলে সে আর আমাকে ভালোবাসে না। আচমকা এমন কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছে, কিন্তু না, ওর চোখে সত্যি সেদিন কোনো ভালোবাসা ছিল না। কত অবলীলায় সে বলে যাচ্ছিল সে আর আমায় চায় না, আমায় ভালোই বাসে না। ভালোবাসার ওপর থেকে বিশ্বাস চলে গেছিল সেদিন। নিজেকে দেখে নিজে উপহাস করতে করতে পাগল হয়ে গেছিলাম আমি। প্রায় অনেক পাগলামি করেছি ওর জন্য, অসুস্থ হয়ে পড়েছিলাম আমি খুব, কিন্তু সেই মানুষটি আমার কাছে আর ফিরে আসেনি। অপেক্ষা করেছিলাম আমি বহুদিন, হয়তো সে একদিন ফিরে আসবে, কিন্তু আর আসেনি। নিজেকে একা বন্ধ ঘরে বন্দি করে কাটিয়েছি অনেক দিন। তারপর ধীরে ধীরে আমি যেন নিজের সেই হাসি খুশি চঞ্চল সত্তাটাকে হারিয়ে ফেলি। সব অনুভূতিকে চেপে রাখতে চেষ্টা করি। শুভ্রর চোখ থেকে অশ্রু ঝরছে অজান্তেই। রোদেলা তা দেখে কেঁদে ফেলল নিজেও। শুভ্র আবার অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে বলল, আমি জানি আমার তোমাকে এসব আগেই জানানো উচিত ছিল। আমি তোমাকে বিয়ের আগে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মুর জন্য পারিনি।
আম্মু এত অনুরোধ করেছে আমাকে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। আম্মুর ধারণা ছিল তুমি এসব শুনলে বিয়েটা করবে না, তাই আমাকে ক্ষমা করো রোদ। কাল রাতে আমি এই কারণে ছবিটা দেখে এত রেগে গিয়েছিলাম আর তোমার সাথে এত রুড বিহেভ করেছিলাম। রোদেলা শুভ্রর চোখের জল মুছে দিয়ে আদুরে স্বরে বলল, আর কোনো সরি টরি না, যা হবার হয়ে গেছে। এই টপিক এখন বাদ। এখন শুধু এটা বলুন, আপনি তার থেকে আরো অনেক বেশি ভালোবাসতে পারবেন আমায়? আমি চাই আপনি তার চেয়েও আরো অনেক 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 বেশি আমাকে ভালোবাসুন, মন প্রাণ উজাড় করে। শুভ্র মুচকি হেসে বলল, তাকে অনেক ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তার জন্য ভালোবাসা শব্দটা পরিণত হয়েছে বিষাদ আর যন্ত্রণায়, যেটা আমি আর কখনো পেতে চাই না। আমার উৎফুল্লতা আর চঞ্চলতায় পরিপূর্ণ হৃদয়টাকে ভেঙে চুরে টুকরো করে দিয়ে গেছিল সে, আর সেই টুকরোগুলো একটু একটু করে জুড়ে আবার পরিপূর্ণ করেছো তুমি। হুট করেই হয়নি তো, ধীরে ধীরে সম্পন্ন হয়েছে। শুধু তার চেয়ে নয়, পৃথিবীর সবার চেয়ে তোমাকে ভালোবাসবো আমি, এতটাই ভালোবাসবো যে তুমি আমাকে ছেড়ে এক মুহূর্ত দূরে সরে থাকতে পারবে না। আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও আনতে পারবে না। শুধু ভালোবাসা নয়, আমাদের মাঝে যে পবিত্র বন্ধনটা আছে তার জোরে আটকে রাখবো তোমায় আমি আমার কাছে সারাটা জীবন। তুমি শুধু আকাশে মুক্ত পাখির ন্যায় ডানা মেলে উড়ে বেড়াবে, আর আমি অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখে যাব আজীবন। আর হ্যাঁ, তোমার সাথে আমার পরিচয় শুধু এই কয়দিনের নয়, বিয়ের আগে থেকেই তোমার আমার পরিচয়। আকাশ থেকে পড়লো যেন রোদেলা। শুভ্র নিশ্চয়ই এই মুহূর্তে তার সাথে মজা করছে না। নিশ্চিত হওয়ার জন্য সে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, বিয়ের আগে থেকে আপনার সাথে আমার পরিচয়? হুম, তোমার সাথে আমার পরিচয়? আমি কিছু বুঝতে পারছি না। গুলিয়ে যাচ্ছে সব, নাকি পুরনো বিরহে আপনার আবার মাথা খারাপ হয়ে গেছে? শুভ্র না চাইতেও হো হো করে হেসে উঠল, তারপর রোদেলার মাথায় টোকা মেরে বলল, অনেক বকবক করে ফেলেছি আজ, আর পারছি না, খুব টায়ার্ড লাগছে, এসো ঘুমাবে এসো, বাকি সব অন্য সময় শুনবে, এখন আর একটা প্রশ্নও করবে না। শুভ্র শুয়ে পড়ল, রোদেলাও মুখ ভার করে শুয়ে পড়ল, কিন্তু আবার অস্থির কণ্ঠে বলতে লাগলো, কিন্তু আমার যে ঘুম হবে না বাকি কথাটা না শুনলে। মাথায় কিলবিল করবে প্রশ্নটা যতক্ষণ সবটা জানতে না পারবো। ঘুম হবে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, এসো। শুভ্র তাকে আবার বুকে জড়িয়ে পিঠে হাত বোলাতে বোলাতে ছড়া কাটতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। রোদেলা খিলখিল করে হেসে উঠল তার ছড়া শুনে। অতঃপর ধীরে ধীরে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, একে অপরকে জড়িয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ভোরবেলা ঘুম ভেঙে গেল রোদেলার। কেন যেন আজ তার ইচ্ছে হলো কিছু একটা রান্না করে সবাইকে খাওয়াবে, কিন্তু কি রান্না করবে সেটা ভাবতে ভাবতে চলে গেল অনেক সময়। এখন সে রান্নায় ব্যস্ত। শুভ্র ঘুম থেকে উঠে তাকে পাশে পায়নি, অনেকবার ডেকেছে কিন্তু সে সাড়া দেয়নি। শুভ্র ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে নেমে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই টের পেল খাবারের সুঘ্রাণ। খাবার টেবিলে বসে দেখতে পেল তার বাবা মা বসে মিটিমিটি হাসছে। সে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গুড মর্নিং। তোমরা না খেয়ে বসে আছো কেন? অফিসে যাবে না? লেট হচ্ছে তো। রহিমা খালা খাবার দেয়নি কেন এখনো? শুভ্রর মা বললেন, কি করে দেবে, শেফের রান্না শেষ হয়নি যে এখনো। শেফের রান্না মানে? রান্না তো সব রহিমা খালাই করে, আলাদা করে শেফ কবে থেকে রাখা হয়েছে? শুভ্রর বাবা জাফর সাহেব হেসে বললেন, এই তো আজ থেকেই। তবে বাবা শোন, এই শেফের হাতে রান্না যদি খুব খারাপও হয় তবুও মুখ ফুটে বলিস না যেন, চুপচাপ খেয়ে নিবি, আগে থেকে সাবধান করে দিলাম। তোমরা কি বলছো আব্বু? আমি কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো তো। না বোঝার কি আছে, সংসারের শান্তির জন্য মাঝে মাঝে এসব সহ্য করতে হয়। যেমন ধর, তোর মায়ের রান্না প্রথম দিন মুখে তোলার মতো ছিল না, খুব বাজে রান্না হয়েছিল, তাও আমি চুপচাপ কষ্ট করে খেয়ে মিথ্যা প্রশংসা করেছি। সেই কথা কি আমি কোনোদিন বলেছি? শুভ্রর মা রেগে গিয়ে বললেন, না, বলতে বাকি রেখেছ এখনো। তবে তোমার কথায় ভুল আছে, আমি এতটাও খারাপ রান্না করিনি সেদিন। দুজনের তর্কাতর্কি শুরু হয়ে গেল। শুভ্র টেবিলে কোনোই ঠেকিয়ে হাতের উপর ভর দিয়ে মাথা রেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার বাবা মাকে। তারপর আবারও ভাবতে লাগলো তার বউটা গেল কোথায়। তখনই শুনতে পাওয়া গেল, ঠান্ডা ঠান্ডা কুলকুল, গরম গরম সুস্বাদু খাবার খেতে হলে আগে মাথা ঠান্ডা করতে হবে, তাই সবাই শান্ত হও আর উপভোগ করো আমার হাতের সুস্বাদু রান্না। তারপর আবারও ভাবতে লাগলো তার বউটা গেল কোথায়। তখনই শুনতে পাওয়া গেল, ঠান্ডা ঠান্ডা কুলকুল, গরম গরম সুস্বাদু খাবার খেতে হলে আগে মাথা ঠান্ডা করতে হবে, তাই সবাই শান্ত হও আর উপভোগ করো আমার হাতের সুস্বাদু রান্না। সবাই শান্ত হয়ে চোখ ঘুরিয়ে দেখলো রোদেলা হাতে একটা বড় ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে তার প্রাণবন্ত হাসি, চুল খোপা করা, তবে কপালে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে আছে। কপালের এক পাশে আর গালের এক পাশে লেগে আছে ময়দা। শুভ্র সব পরখ করে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রোদেলা বড় ট্রেটা টেবিলের উপর রেখে বলল, কি রান্না করব বুঝতে পারছিলাম না। তারপর ইচ্ছে হলো গরুর কালা ভুনা আর লুচি করি। রহিমা খালা, লুচিগুলো সব নিয়ে এসো। রহিমা খালা লুচি নিয়ে এলো, তারপর দুজনে মিলে সবাইকে পরিবেশন করে দিল।
শুভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলা তাকে খাবার বেড়ে দিতে দিতে বলল, এমন ভাবে দেখছেন কেন? খুব অস্বাভাবিক কিছু করে ফেলেছি? না, আসলে খাবারটা মুখে দেওয়া যাবে কিনা ঠিক বুঝতে পারছি না। রোদেলা রাগে তাকালো শুভ্রর দিকে। শুভ্র বাঁকা হেসে খেতে শুরু করলো। তখনই তার বাবা মা দুজনেই বলে উঠলেন, আহা, দারুণ সুস্বাদু, এত চমৎকার হবে ভাবতেই পারিনি। বৌমা, তুমি যে এত ভালো রান্না করো আগে জানতামই না। তবে যে বিয়ান সাহেবা বলেছিলেন যে তুমি কোনো রান্নাই জানো না। রোদেলা মুস্কি হেসে বলল, আমি আসলে রান্না করি না তো তেমন, তাই বলেছে। যখন নিজের হুটহাট কিছু খেতে ইচ্ছা করতো তখন শুধু রান্না করতাম, অত অভ্যাস নেই। আজ অনেক দিন বাদে রান্না করলাম। রোদেলা আগ্রহ নিয়ে তাকালো শুভ্রর দিকে। শুভ্র খেয়েই চলেছে। জাফর সাহেব বললেন, কিরে শুভ্র, কিছু বলছিস না কেন? কেমন লাগছে বল? শুভ্র রোদেলার দিকে তাকিয়ে বলল, আব্বু, এ যাত্রায় আমি বেঁচে গেছি। তোমার মতো আর বউয়ের মিথ্যা প্রশংসা করতে হলো না। সত্যি রান্নাটা বেশ ভালো হয়েছে। রোদেলা ঠোঁট টিপে হাসলো। শুভ্রর মা হাসতে হাসতে বললেন, দেখলি তো রোদেলা, তোর স্বামী আর শ্বশুর মিলে আমাকে কেমন টিস করছে। তবে রান্নাটা সত্যি অনেক ভালো হয়েছে। তুইও খেতে বসিবার, ভার্সিটিতে যেতে হবে তো। শুভ্র রোদেলাকে তাড়া দিয়ে বলল, এদিকে এসো, তাড়াতাড়ি খাবে এসো, এমনিতেও আজ বড্ড লেট হয়ে গেছে। রোদেলা গিয়ে তার পাশে চেয়ারে বসে আরেকটা প্লেট নিতে যাচ্ছিল, কিন্তু শুভ্র তাতে বাধা দিয়ে নিজের প্লেট থেকে খাইয়ে দিতে লাগলো রোদেলাকে। তার বাবা মা খাওয়ার ফাঁকে ফাঁকে তা দেখে হাসতে লাগলেন। রোদেলা লজ্জা পাচ্ছে কিছুটা, আবার খুব ভালোও লাগছে তার। শুভ্র নিজেও খাচ্ছে আর তাকেও খাওয়াচ্ছে। হুট করে শুভ্র ফিসফিস করে বলল, পাক্কা গিন্নি হয়ে গেছে দেখছি আমার বউ। এইটুকুতেই আরো অনেক কিছু করতে হবে পাক্কা গিন্নি হতে গেলে, বুঝলেন মাস্টার মশাই? বুঝলাম। শোনো, আজ কিন্তু ওই জিশানের পাশে বসতে যাবে না, একদম মানা করেছি কিন্তু আমি। কেন, জেলাস আপনি? খুব জেলাস। তাহলে বরং আপনার কোলে বসেই ক্লাস করব। এতে আপনারও আর জেলাস হতে হবে না, আমিও আরামে বসে ক্লাস করতে পারবো। পারলে তাই করতাম। এখন খাও চুপচাপ। দুজনে ফিসফিস করে কথা বলে মিটিমিটি হাসছে। সেই দৃশ্য দেখে শুভ্রর বাবা মা একে অপরকে বললেন, কি সুন্দর লাগে দুইটাকে একসাথে, তাই না? মাশাল্লাহ, কারো নজর না লাগুক। সময় যত অতিবাহিত হচ্ছে শুভ্র রোদেলার প্রতি তত আসক্ত হয়ে পড়ছে। দিন দিন তার রোদেলার প্রতি অবসেশন বেড়েই চলেছে। রোদেলা এই মুহূর্তে এই ব্যাপারটা বেশ উপভোগ করছে। তার বরাবরই ইচ্ছে ছিল তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসবে, তার জন্য প্রচুর পাগলামি করবে। আর শুভ্র যেন তার থেকেও বেশি করছে। এত যত্ন, এত ভালোবাসা পেয়ে সে নিজেকে রাজরানী ভেবে বসে মাঝে মাঝে। জিশানের পাশে বসে তার ক্লাস করা হয় না, তবে টুকটাক কথা হয় তাদের। জিশান তাতে যেন মহা খুশি। সে একটু একটু করে রোদেলার মনে অন্যরকম জায়গা করে নিতে চায়। সেটা রোদেলা না বুঝলেও শুভ্র খুব ভালো করেই বোঝে। বেশ কিছুদিন পর স্টাফ রুম থেকে বেরিয়ে শুভ্র হেঁটে আসছে সিএসসি ডিপার্টমেন্টের করিডোর ধরে। স্টুডেন্টসরা যেতে আসতে তাকে দেখে সালাম দিচ্ছে। নিঃশব্দ তার হাঁটা চলা, তাও যেন তার উপস্থিতি অজান্তেই সবার মনে শিহরণ জাগায়। ক্লাসরুমের পাশ ঘেঁষেই সে হেঁটে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা জিনিস তার চোখে পড়ল। অন্য কোনো কিছু তার নজর কাটতে পারে না, শুধু রোদেলা ব্যতীত। জানালা দিয়ে সে দেখতে পেল রোদেলা বসে খুব হাসছে। তার খিলখিল হাসির ধ্বনি যেন শুভ্রর বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে খুব দ্রুত। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল শুভ্রর। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, যখন দেখলো দুটি ছেলে রোদেলার পাশে বসে হেসে হেসে কথা বলছে। সে খেয়াল করলো রোদেলা ছেলে দুটোর কথা শুনেই বেশি হাসছে। অবিলম্বেই তার মুখের হাসি মিলিয়ে গেল। মুখে চিরচেনা সেই গাম্ভীর্যতা টেনে দ্রুত প্রবেশ করলো সে ক্লাসরুমে। তাকে দেখা মাত্রই ক্লাসের পরিবেশ ঠান্ডা হয়ে গেল। সবাই নিজ নিজ জায়গায় বসে পড়লো। রোদেলার পাশে বসলো প্রিয়া আর অনন্যা। সবাই ভীত চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রর পরনে কালো রঙের হাইনেক শার্ট, ওপর থেকে খোলা চকলেট ব্রাউন কোট, হাতে ঘড়ি, চুল জেল দিয়ে সেট করা। সব খুঁটে খুঁটে একবার দেখলো রোদেলা। মনে মনে স্বামীর খুব প্রশংসা করলো সে। কিন্তু শুভ্রর মুখভঙ্গি সে ধরতে পারছে না, রেগে আছে কিনা বুঝতে পারছে না। শুভ্র কিছুক্ষণ লেকচার দিয়ে হুট করে বলে উঠলো, আবিদ স্ট্যান্ড আপ। আবিদ ভয়ে ভয়ে দাঁড়ালো। তারপর তার কাছে এগিয়ে এসে শুভ্র কোটের পকেটে হাত গুজে দাঁড়ালো। মুখে গাম্ভীর্যতা বিরাজমান। কনটেক্সট সুইচিং কাকে বলে? থ্রেড ভার্সেস প্রসেস পার্থক্য কোথায়? সিপিইউ বাউন্ড প্রসেস আর আইও বাউন্ড প্রসেস মানে কি? ডেডলক কবে হয়? কিভাবে এড়ানো যায়? আবিদের মাথার উপর দিয়ে গেল সব। এই টপিকের উপর 2 দিন আগেই ক্লাস নিয়েছিল শুভ্র, কিন্তু তার এটা ভালো করে পড়া হয়নি এখনো। ঠিকঠাক উত্তর না দিতে পারলে শুভ্র যে তার কি হাল করবে কে জানে। তা ভেবেই সে হক চকিয়ে গেল। আমতামতা করে ভাঙা ভাঙা উত্তর দিচ্ছে দেখে শুভ্র হাত ইশারায় তাকে থামতে বলল। আবিদ থেমে গেল। সারাক্ষণ হাসি তামাশা নিয়ে ব্যস্ত থাকলে এই অবস্থাই হবে। তুমি সিএসসিতে কেন এসেছো? তোমার উচিত ছিল এমন কোনো সাবজেক্ট নেওয়া যা থেকে বেশি বেশি হাস্যরসিক কথাবার্তা শেখা যায়। যাও গিয়ে নীল ডাউন হও। আবিদ চমকে উঠল। এতগুলো ছেলে মেয়ের সামনে কিনা নীল ডাউন হব? কিন্তু শুভ্র নির্দেশ উপেক্ষা করার মতো না, তাই সবার সামনে চুপচাপ গিয়ে নীল ডাউন হয়ে রইল সে।
তারপর শুভ্র নজর গেল তামিমের দিকে, তাকেও একের পর এক প্রশ্ন করে গেল। প্রশ্ন করতেই থাকলো যতক্ষণ না তামিম কোনো ভুল উত্তর দিল। অবশেষে তাকেও নীল ডাউন করালো। ক্লাসের সবাই বিস্মিত হয়ে দেখে যাচ্ছে এসব। রোদেলা অনেক ভেবে বুঝতে পারলো শুভ্রর এমন আচরণের কারণ কি। প্রিয়া ফিসফিস করে বলল, আল্লাহ আজকের মতো বাঁচিয়ে দাও এই ঘূর্ণিঝড়ের হাত থেকে। মনে হচ্ছে শুভ্র স্যার আজ সবাইকে নীল ডাউন করিয়ে ছাড়বে। রোদেলা চুপ রইল। পাশে বসে থাকা অনন্যা বলল, তাতে কি, এমন হ্যান্ডসাম প্রফেসরের কাছে শাস্তি পেতেও ভালো লাগে। রোদেলা তাকালো অনন্যার দিকে ভুরুকুসকে, রাগে গা জ্বলে গেল তার। অনন্যা মিটিমিটি হাসছিল শুভ্রকে দেখে। শুভ্র দুটি শাড়ির মাঝখানে দাঁড়িয়ে তাকিয়েছিল সামনে নীল ডাউন হয়ে থাকা আবিদা তামিমের দিকে, কিন্তু অনন্যার কথা তার কানে গেল ঠিকই। পিছু ফিরে সে অনন্যাকে দাঁড় করিয়ে ইচ্ছে মতো প্রশ্ন করে গেল। অনন্যার মাথা ঘুরতে লাগলো এক পর্যায়ে, কিন্তু তাকে আর নীল ডাউন হতে হয়নি, সবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে শুধু। রোদেলা বিড়বিড় করে বলল, বেশ হয়েছে, এবার দেখ কেমন লাগে। তারপর সে চোখ ঘুরিয়ে পুরো ক্লাসে জিশানকে খুঁজলো, কিন্তু জিশান আজ আসেনি। না হলে আজ জিশানকেও ছাড়ত না শুভ্র। গাড়িতে চুপচাপ বসে আছে রোদেলা। শুভ্র গম্ভীর মুখে সামনে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে। রোদেলা আর চোখে তাকিয়ে দেখছে শুভ্রকে। হুট করে শুভ্র তার দিকে না তাকিয়ে বলল, আর চোখে তাকাবেন আমার দিকে, সরাসরি তাকাও। রোদেলা চমকালো কিছুটা, তারপর শুভ্রর দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনি কিছু বলছেন না কেন? কি শুনতে চাও? আপনি আমার উপর রেগে আছেন আমি জানি। আচ্ছা, এতে এত রাগার কি আছে বলুন? ক্লাসমেটদের সাথে কি একটু হেসে হেসে আড্ডাও দেওয়া যায় না? যত খুশি আড্ডা দাও, আমি কি বারণ করেছি তাতে? নাকি তোমাকে বকেছি? আমার সাথে কোনোটাই করেননি, কিন্তু আমার রাগ অন্যের ওপর ঝেড়েছেন। আমি কোনো রাগ ছাড়িনি, এটা খুবই সিম্পল একটা বিষয়। টিচার হিসাবে স্টুডেন্টকে শাস্তি দিয়েছি, ব্যাস। রোদেলা আর কথা বাড়ালো না, শুভ্রর সাথে কথা সে পারবে না। রাত বাজে 8টা, নিঃশব্দ পরিবেশ, শুধু দেয়ালে টানানো ঘড়ির টিকটিক শব্দ আর মাঝে মাঝে কাগজের মৃদু খসখসানির শব্দ শোনা যাচ্ছে। বেডরুমে টেবিলের সামনে বসে আছে শুভ্র, চোখে ফর্মাল গ্লাস, বইয়ে মুখ গুজে রেখেছে গভীর মনোযোগী হয়ে। ঠিক তার বিপরীতে বসে আছে রোদেলা, খোলা বই সামনে, কিন্তু মনটা বইয়ের মাঝে নেই একদমই। শুভ্র বই থেকে চোখ খুলে তাকালো রোদেলার দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, মন কোথায় ঘুরে বেড়াচ্ছে তোমার এখন? জানি না, ভালো লাগছে না আমার। এই টপিক আমার মাথায় ঢুকছেই না। ঢুকবে, তুমি মনোযোগ দাও। আগে আরো 2বার এই টপিক পড়িয়েছি তোমায়, চেষ্টা করতে থাকো, অবশ্যই পারবে। অসম্ভব। আপনি আজকে আমাকে কতগুলো টাস্ক দিয়েছেন, সেগুলো কমপ্লিট করতে করতে আমার অবস্থা কাহিল, আর আমি পারবো না এগুলো। এটা বললে কি করে হবে? আমার বউ যদি আমার সাবজেক্টে অন্যদের চেয়ে ভালো না করে, তাহলে আমার আর আমার বউর দুজনেরই নাক কাটা যাবে। তাই অন্যদের চেয়ে বেশি গুণ তোমায় করতে হবে। রোদেলা ঝুঁকলো, থুতনিতে হাত রেখে মুখে দুষ্টু হাসি এঁকে বলল, আপনি বুঝতে পারছেন না মাস্টার মশাই, আমি তো মনোযোগ দিতেই চাচ্ছি, কিন্তু সামনে এত সুদর্শন একজন পুরুষ বসে থাকলে কি আর বইয়ে মনোযোগ থাকে? তার দিকে চলে যায় বারবার। শুভ্র বাঁকা হাসলো, তারপর রোদেলার চোখে চোখ রেখে বলল, আমি কিন্তু সিরিয়াস রোদ, পড়াশোনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। রোদেলার কিছুতেই পড়তে ইচ্ছে করছে না আর, তাই চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো শুভ্রর কাছাকাছি। তারপর ফিসফিস করে বলল, পরে পড়বো, আপাতত একটু ব্রেক দিন, চলুন আমরা বরং অন্য কিছু করি। শুভ্র চোখ থেকে গ্লাস সরিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, কোনো অজুহাত মানবো না আমি এখন। রোদেলার হাত ছুঁয়ে দিল তার কাঁধে, আর একটু কাছে গিয়ে বলল, আমি এই মুহূর্তে আমার সিরিয়াস মাস্টারমশাইকে দেখতে চাচ্ছি না একদমই। আমার সেই একান্ত ব্যক্তিগত রোমান্টিক মাস্টারমশাইকে দেখতে চাই এখন। রোদেলা শুভ্রকে জড়িয়ে ধরল আলতোভাবে, তার নিঃশ্বাসের উষ্ণতা লাগলো শুভ্রর গালে। আবার রোদেলা তার কানে ফিসফিস করে বলল, শুধু কিছুক্ষণের জন্য। শুভ্র গভীরভাবে শ্বাস নিল, তার মানসিক দৃঢ়তা একটু নড়বড়ে হয়ে উঠল। সহসাই রোদেলাকে জড়িয়ে ধরে বলল, কিভাবে আমার অ্যাটেনশন অন্যদিকে নিতে হয় তা ভালো করে বুঝে গেছো দেখছি। আমাকে নিজের কন্ট্রোলে নেওয়ার ধান্দা। প্রফেসর শুভ্র তালুকদারকে কন্ট্রোলে নেওয়া এত সহজ নয় আমি জানি, তবে চেষ্টা করতে ক্ষতি কি? অতর্কিতেই শুভ্র রোদেলাকে কোলে নিয়ে চলে গেল বিছানায়। কেটে গেল কিছু মুহূর্ত। শুভ্রর বুকে মাথা রেখে চোখ বুজে আছে রোদেলা, তার চুলে হাত বুলিয়ে যাচ্ছে শুভ্র পরম আবেশে। হঠাৎ শুভ্র বলল, রোদ, অনেকদিন তো হলো, এবার কি আমি তোমার মুখে একটু তুমি ডাক শুনতে পারবো না? রোদেলা মুখ তুলে তাকালো শুভ্রর দিকে, তারপর অভিমানী সুরে বলল, আপনি তো কখনো শুনতেই চাননি। আমি ভেবেছি তোমার হয়তো একটু সময় লাগবে, ধীরে ধীরে হয়তো নিজে থেকেই তুমি বলবে, তাই কিছু বলিনি। আর আমি ভেবেছি আপনার হয়তো আমার মুখে আপনি ডাকটা শুনতেই ভালো লাগে। দুজনেই ভুল ভেবেছি। আচ্ছা, এখন আমার খুব শুনতে ইচ্ছা করছে, এখন একবার ডাকো না। একবার? আমি তো মনে মনে বারবার তুমি বলে সম্বোধন করি আপনাকে, আর আপনি না তুমি বলো। বলো শুভ্র, আমি তোমাকে ভালোবাসি। দেখ, এত লম্বা কথা বলতে হবে কেন?
এত লম্বা কথা কই, সব কথাতেই এখন থেকে তুমি করে বলতে হবে। তাই বলে এটাই এখন বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আমি পারবো না, অন্য কিছু বলি। শুভ্র রোদেলাকে বুকের ওপর থেকে সরিয়ে একপাশে শুয়ে হাত দুটো মাথার কাছে নিয়ে চেপে ধরে তার উপর কিছুটা ঝুঁকে বলল, আমি তো রেগে যাচ্ছি, এক্ষুনি বলো, এটাই বলো। রোদেলা চোখ বন্ধ করে বলল, ঠিক আছে বলছি, বলো। আমি হুম, আমার নাম ধরে ডেকে বলো। উফ, বলছি শুভ্র, আমি তোমাকে ভালোবাসি। শুভ্র কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে নির্বাক রইল, অতঃপর ধীরে ধীরে রোদেলার হাত ছেড়ে দিয়ে বলল, আবার বলো, চোখ খুলে আমার চোখে চোখ রেখে বলো। রোদেলা চোখ মেলে তাকালো। আজ প্রথমবার সে শুভ্রকে নাম ধরে ডেকে ভালোবাসার কথা জানাচ্ছে, তাই খুব লজ্জা লাগছে তার। কিন্তু শুভ্রর চোখে মুখে ফুটে উঠছে আবেদন, তাই সে শুভ্রর দুই গাল হাতে আগলে ধরে আবারও বলল, ভালোবাসি তোমায় শুভ্র, খুব খুব বেশি ভালোবাসি তোমায়, তুমি শুধুই আমার শুভ্র। আমি চাই তোমার শুভ্রতা আমার আলোয়, আমার ভালোবাসায় মিলে মিশে একাকার হয়ে যাক। জানো শুভ্র, তোমার নামটা শুনলেই মনে কেমন একটা শান্তি শান্তি অনুভব হয়, চারপাশটা খুব স্নিগ্ধ লাগে, বুকের মাঝে ছড়িয়ে যায় এক আবেশ আর পবিত্রতা। আমি তোমার ভালোবাসার পবিত্র শুভ্রতা গায়ে মাখতে চাই আজীবন। আমার শুভ্র হচ্ছে শুদ্ধতা আর প্রশান্তির প্রতীক, সে শুদ্ধতা আর প্রশান্তি শুধুই আমার হোক। শুভ্রর চোখ ছলছল করছে আনন্দে আবেগে। সহসাই সে রোদেলার মুখে মাথা গুজে চোখ বুজে ফেলল। রোদেলা মুচকি হেসে তার চুলে হাত বোলাতে লাগলো। শুভ্র চাপা স্বরে বলল, এত গভীরভাবে আমাকে কেউ চায়নি এর আগে রোদ, কেউ ডাকেনি আমায় এত গভীরভাবে। কেন ডাকবে? এভাবে বলা আর ডাকার অধিকার শুধুই আমার। আমায় ছেড়ে কখনো চলে যেও না রোদ, তাহলে শুভ্রতায় দাগ লেগে যাবে, বিষাদের দাগ। এই দাগ আর মোছা যাবে না, হারিয়ে যাবে শুভ্রতা। শুভ্র চাপা স্বরে বলল, এত গভীরভাবে আমাকে কেউ চায়নি এর আগে রোদ, কেউ ডাকেনি আমায় এত গভীরভাবে। কেন ডাকবে? এভাবে বলা আর ডাকার অধিকার শুধুই আমার। আমায় ছেড়ে কখনো চলে যেও না রোদ, তাহলে শুভ্রতায় দাগ লেগে যাবে, বিষাদের দাগ। এই দাগ আর মোছা যাবে না, হারিয়ে যাবে শুভ্রতা। দুজন দুজনকে শক্ত করে আলিঙ্গনে জড়িয়ে নিল, যেন এই আলিঙ্গন ছাড়ানোর সাধ্য এই ভুবনে কারণ নেই। পরদিন সন্ধ্যাবেলা দরজায় একাধারে কলিং বেল বেজে চলেছে। আয়শা খান ছুটে এসে দরজা খুলতে ভীষণ অবাক হলেন। বিস্মিত সুরে বললেন, তুই? হ্যাঁ আমি। ভেতরে ঢুকতে দেবে নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? আয় ভেতরে আয়। রোদেলা গটগট করে চলে গেল ভেতরে। এরপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তখন তার মা আয়শা খান বললেন, হুট করে এলি? আগে তো একবার বললিও না যে আজ আসবি। আর মুখটা এমন ভার করে রেখেছিস কেন? কিছু হয়েছে? হয়েছে তো। আমি তোমাদের পর হয়েছি, তাই তো বিয়ের পর থেকে তেমন খোঁজই নাও না আমার, একবার দেখতেও যাওনি। বারবার আমিই আসি, বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছ। আয়শা খান হেসে ফেললেন মেয়ের অভিমানী কথা শুনে। তারপর আদুরে কণ্ঠে বললেন, পাগলি মেয়ে আমার, তোর আব্বু তো 2 দিন আগেই গেল তোকে দেখে আসতে। আমার সাথেও তো তোর প্রায় কথা হয় ফোনে। তুই নিশ্চয়ই অন্য কোনো কারণে রেগে আছিস। আমি আবার কেন রাখবো? আমার কি রাগ করার কোনো অধিকার আছে নাকি? না, এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। শুভ্র কোথায়? ও আসেনি? আর তুই থাকবি না, চলে যাবি আজই? কেন, আমি থাকলে কি তোমার কোনো সমস্যা হবে? হলে হোক, আমি এখন থেকে এখানেই থাকবো। আর শুভ্র তালুকদারের কথা আমি বলতে পারবো না, তার কাছ থেকে জেনে নিও। এ আবার কোন ধরনের কথা? ঝগড়া বাঁধিয়েছিস নাকি আবার? হ্যাঁ, আমি তো খুব ঝগড়ুটে, তাই না? সারাক্ষণ শুধু ঝগড়াই করি। এটা বলে রোদেলা রাগে দোতলায় চলে গেল নিজের রুমে। আয়শা খান চিন্তায় পড়ে গেলেন মেয়ের জন্য। তখনই সেখানে উপস্থিত হলো শুভ্র, তার হাতে ছোট্ট একটা লাগেজ। এসে আয়শা খানকে সালাম করলেন। তারপর দুজন সোফায় বসে কথা বলতে লাগলেন। আচ্ছা শুভ্র, তোমাদের কি ঝগড়া হয়েছে? মানে রোদেলা কিছু করেছে যাতে তুমি ওকে কোনোভাবে বকেছো? না মা, তেমন কিছুই হয়নি। আসলে আপনার মেয়ে আমার উপর রেগে আছে। কেন? আমার সেমিনারের কাজে 2 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। রোদ বায়না ধরেছিল সেও যাবে, কিন্তু ওখানে গেলে আমি অনেক ব্যস্ত থাকবো, ওর ঠিকঠাক খেয়াল রাখতে পারবো না। সেসব ওকে বুঝিয়ে বলেছি, তাও জেদ ধরে রাগ করে আছে আমার ওপর। মা, আপনি একটু ওকে বোঝান না। 2 দিনেরই তো ব্যাপার, আমি তো এসেই যাব। পরে কোনো এক সময় না হয় আরো অনেক দিনের জন্য কোথাও গেলে ওকে নিয়ে যাব। প্লিজ মা, রোদকে একটু বুঝিয়ে বলবেন। কি যে বলবো, আমার মেয়েটার জেদ আছে বলতে হবে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক সামলে নেব। ভালো করেছো ওকে এখানে নিয়ে এসে। তুমি বসো, আমি নাস্তার ব্যবস্থা করি। না মা, আমার এখনই যেতে হবে, আজ রাতেই ফ্লাইট। হুট করেই যেতে হচ্ছে। রোদকে বুঝিয়ে বলেছি অনেকবার, এখনো এমনিতেই রেগে আছে, তাই আর ওকে ডিস্টার্ব করতে চাই না এখন। থাকুক একটু নিজের মতো। আমি আসি এখন, দোয়া করবেন মা। আয়শা খান শুভ্রর মাথায় হাত বুলিয়ে আদর করে বিদায় জানালেন। শুভ্র বেরিয়ে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালো দোতলায় রোদের রুমের দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। আজ মেয়েটির 21তম জন্মদিন। মেয়েটি খুবই চঞ্চল, তবে তার মনটা অসম্ভব কোমল আর উদার। আজ সে সিদ্ধান্ত নিয়েছিল নিজের জন্মদিনের আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে ভাগ করে নেবে কিছু অপরিচিত মানুষের সঙ্গে।
তাই সকাল সকাল বাবার হাত ধরে বেরিয়েছে। গন্তব্য নগরীর এক শান্ত সবুজে ঘেরা পার্ক। তার হাতে ছোট্ট একটা গোলাপি ঝুড়ি, তাতে রঙিন মোড়কে মোড়া চকলেট, ব্যাজ আর কিছু কার্ড। কার্ডে লেখা ছিল, আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে তোমার মুখের হাসিটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। সে পার্কে ঢুকে ব্যস্ত হয়ে পড়ে, এক একটা বাচ্চার দিকে এগিয়ে যায় আর হেসে বলে, আজ আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করো। বাচ্চাগুলো খুব আগ্রহ নিয়ে তাকে উইশ করতে সে এগিয়ে দেয় কতগুলো চকলেট। চকলেট নেওয়ার পর বাচ্চাদের খিলখিল হাসিতে চারপাশ ভরে ওঠে। মেয়েটির বাবা দূর থেকে মেয়েকে দেখে মুগ্ধ হন। তিনি জানেন এই মেয়ের ভেতর একরাশ আলো আছে, যা সে নিজের অজান্তে অন্যের মাঝে ছড়িয়ে দেয়। মেয়েটি হাসি মুখে পার্কের বড় ছোট সবাইকে অনেকগুলো চকলেট আর কার্ড দেয়। হঠাৎ সে দেখে পার্কের এক কোণে একদম নির্জনে একটা বড় গাছের নিচে বেঞ্চিতে শুয়ে আছে একটি লোক। তার পরনে সাদা শার্ট, কালো ফর্মাল প্যান্ট, ঢিলে টাই, এলোমেলো চুল। একদম অফিসিয়াল লুকে আছে, কিন্তু বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের ওপরে এক হাত দিয়ে রেখেছে, অন্য হাত পেটের ওপরে রাখা। পাশে তার কালো স্যুট ঝুলছে নিস্তেজ হয়ে। মেয়েটি তাকিয়ে রইল কিছুক্ষণ সেই নিঃসঙ্গ লোকটির দিকে। লোকটির মুখ দেখতে চেষ্টা করছে সে, কিন্তু হাতের আড়াল থাকায় কিছুতেই দেখতে পাচ্ছে না। ঘুমোচ্ছে ভেবে ডাকও দিতে পারছে না। তখনই পেছন থেকে বাবার গলা শুনতে পায়, রোদেলা, দেরি হয়ে যাচ্ছে মা, ফিরে আসো। রোদেলা তড়িঘড়ি করে সামনে এগিয়ে আসে ছেলেটির দিকে। কিছু না বলে 3টি চকলেট বের করে আস্তে করে রেখে দেয় তার পেটের ওপর। তারপর ছোট্ট একটা কার্ডও রেখে দেয়। তারপর ছুটে যায় সে বাবার দিকে। যেতে যেতে আবারও 1-2 জন বাচ্চাকে চকলেট দেয়। ঠিক সেই মুহূর্তে শুভ্র চোখের ওপর রাখা হাতটা সরিয়ে নেয়। সে দেখে নিজের শরীরের ওপর রাখা চকলেটগুলো। ভুরু কুঁচকে তাকায় সেদিকে। তৎক্ষণাৎ উঠে বসে আর সামনে তাকিয়ে দেখতে পায় লাল শাড়ি পরিহিতা এক রমণী ছুটে চলে যাচ্ছে। পেছনে থাকায় মেয়েটির মুখটা দেখতে পাচ্ছে না সে। মেয়েটা যেতে যেতে আরো কয়েকজনকে চকলেট আর কার্ড দিচ্ছে। শুভ্রর কেন যেন মেয়েটার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু দেখতেই পারছে না। রোদেলা গাড়ির দরজা খোলার আগে হঠাৎ পেছনে ফিরে হাসে একটি বাচ্চার দিকে তাকিয়ে। আর তখনই শুভ্র স্পষ্ট দেখতে পায় তার মুখ। গায়ের রং কাঁচা হলুদের মতো উজ্জ্বল, চোখে প্রাণ আর ঠোঁটে একরাশ চঞ্চলতা। শুভ্রর চোখ আটকে যায় সেই হাসিতে, আলো ছড়ানো সেই হাসি, মন মাতানো দীপ্তি। শুভ্র শুধু নিঃশব্দে তাকিয়ে রইল। রোদেলা গাড়িতে উঠে চলে গেল। শুভ্র আবার তার হাতে থাকা চকলেটগুলোর দিকে তাকায়। চোখে কোনো অভিব্যক্তি নেই, তবুও ভেতরে কোথাও যেন খুব ক্ষীণভাবে কিছু একটা নড়ে ওঠে। শুভ্র ভার্সিটির ক্লাস শেষে প্রতিদিনই সেই পার্কে গিয়ে বসে থাকে, তবে তার কোনো উদ্দেশ্য থাকে না। শুধু একটু নিরিবিলি একা একা থাকতে চায় সে। রোদেলাকে সেদিন দেখার পর থেকে সে প্রতিদিনই পার্কে বসে অপেক্ষা করে আবার কখন রোদেলাকে দেখতে পাবে। তার কারণ সে জানে না, তবু অপেক্ষা করে। যখন আর দেখতে পায় না, তখন আবার দীর্ঘশ্বাস ফেলে ভাবে সে বৃথাই অপেক্ষা করে। কেউ আসবে না তার কাছে। সবাই শুধু তার জীবনে এসে ঝড় তুলে চলে যাবে। পাশে কেউ থাকবে না তার। 2 বছর পার হয়ে গেছে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে যাওয়ার। এখনো সেই বিষাদের যন্ত্রণা তার বুকে বাসা বেঁধে আছে। দূর করতে পারছে না কিছুতেই। 1 বছর পর্যন্ত অনেক পাগলামি করেছে সে। আবার কখনো একলা ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। কিন্তু বাবা মায়ের আদরের একমাত্র সন্তান হওয়ায় মা বাবা সর্বক্ষণ তার চিন্তায় বিভোর থাকে। মায়ের কান্না আর আকুতিতে সে নিজের মাঝে গড়ে ওঠা বিষাদের দহনকে দূর করতে চায়। তাই নিজেকে ব্যস্ত রাখতে আবারও কাজে ফেরে, কিন্তু সেখানেও মন বসাতে পারে না ঠিক মতো। এভাবেই চলছিল তার দিন। কিন্তু বহুদিন বাদে হঠাৎ পার্কে তাকে চকলেট আর কার্ড দিতে যাওয়া মেয়েটির দেখা পেয়ে যেন বুকের ভেতর শান্তি অনুভূত হলো। সে জানে না কে এই মেয়েটি, কি তার নাম। 2 দিন পর শুভ্রর মধ্যে হঠাৎ করেই যেন বই পড়ার প্রতি এক গভীর নেশা জেগে উঠেছে। মনের গভীরে জমে থাকা বিষাদের ভার কিছুটা হালকা করতে, নিজের একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বই যেন তার কাছে এক নীরব আশ্রয় হয়ে উঠেছে। শুধু সাবজেক্ট বা পেশাদার বই নয়, এখন তার আগ্রহ জন্মেছে গল্পে, থ্রিলারে, ফিকশনে, এমনকি কিছু হালকা দর্শনের বইতেও। তাই আজ সে এলো শহরের একটি বড় বুক স্টোরে। স্টোরটা খুব বড়, শান্ত আর চারপাশে মিশে আছে নতুন বইয়ের অদ্ভুত টান। শুভ্র ধীরে ধীরে বিভিন্ন র্যাকের মাঝখানে হাঁটছিল। চোখ বোলাচ্ছিল মলাটে মলাটে। মাঝে মাঝে কোনো বই তুলে দেখে আবার রেখে দিচ্ছিল। অল্প অল্প করে সে যেন বইয়ের মাঝে ডুবে যাচ্ছিল। ঠিক এমন সময়েই পাশের কর্নার থেকে এক কণ্ঠ ভেসে আসলো। আমি মনে করি যারা বেশি নিঃসঙ্গ তাদের জন্য বই হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু। বইয়ের চরিত্র, কাহিনী বা বর্ণনা যখন নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি একা নই, আমার কষ্টও কেউ বুঝতে পারছে। কথাটা শুনে শুভ্র সেদিকে তাকিয়ে দেখতে পায় সেদিন পার্কের সেই মেয়েটি, যে তাকে চকলেট আর কার্ডটা দিয়ে গিয়েছিল। সে লাল শাড়ি পরিহিতা মেয়েটি। সে বই হাতে নিয়েই তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলার মুখে স্নিগ্ধ হাসি। একের পর এক কথা সে বলেই চলেছে। শোন, একটা সম্পর্ক নষ্ট হয়েছে মানে ভালোবাসা মরে যায়নি। ভালোবাসা আবার আসবে, নতুন রূপে, নতুন সময়ে, হয়তো আরো গভীরভাবে।
হয়তো তোকে নিজের সাথে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে যে তুই তার থেকে কখনো দূরে যেতেই পারবি না, সেও কখনোই তোকে তার থেকে দূরে যেতে দেবে না। তখন তার পাশের মেয়েটি বলল, বাবা, ভালোবাসা সম্পর্কে তোর এত জ্ঞান কিভাবে হলো? কখনো তো কাউকে ভালোবাসিসনি, বা হয়তো বেসেছিস কিন্তু প্রকাশ করিসনি। কত কত প্রপোজাল ফিরিয়ে দিয়েছিস, তাহলে এত কিছু বুঝিস কিভাবে তুই? কে বলেছে আমি ভালোবাসিনি? আমিও ভালোবেসেছি, তবে অন্যের ভালোবাসাকে। অন্যদের ভালোবাসা দেখতে আমার বেশি ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার আব্বু আম্মুর ভালোবাসাকে। তাদের কাছ থেকেই তো এত কিছু জানতে পেরেছি, অথচ তাদের দেখলেই মনেই হয় না যে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তাই তো আমি ঠিক করেছি আমি আব্বু আম্মুর পছন্দে বিয়ে করব, তারপর স্বামীর সাথে জমিয়ে প্রেম করব। তাহলে এই ব্যাপার, তাই তো বলি তুই কখনো কোনো রিলেশনে কেন যাসনি? অনেক কথা হয়েছে, এবার আসল কথা বলি। ওই ছেলের কথা মাথা থেকে একদম সরিয়ে দে, তাকে দেখিয়ে দে সে তোকে ঠকিয়ে গেছে বলে তোর জীবন থেমে যায়নি। তুই তার বিরহে কেন নিজের জীবন নষ্ট করবি? বরং নিজেকে এমন সুখী কর যাতে সে নিজেই তোকে ছেড়ে যাওয়ার জন্য আফসোস করে সারা জীবন। দুই বান্ধবীর কথোপকথন পুরোটাই শুনল শুভ্র। সে কথাগুলোর অর্থ খুঁজতে এতটাই মগ্ন হয়ে আছে যে এই মুহূর্তে সে টেরই পায়নি কখন রোদেলা সেখান থেকে চলে গেছে। ঘোর কেটে গেলে সে খুঁজতে লাগলো রোদেলাকে চারপাশে, কিন্তু আর দেখতে পায়নি। এভাবে প্রায় হুটহাট করে কোথাও না কোথাও শুভ্র রোদেলার সাথে দেখা হয়ে যায়, কিন্তু রোদেলা শুভ্রর উপস্থিতি কখনোই টের পায় না। শুভ্র দূর থেকে দেখে যায় তাকে, আর শুনে যায় তার সব বকবকানি, তার চঞ্চলতার ছলে বলা অতি অনুপ্রেরণামূলক কথাগুলো। শুভ্রর মাঝে মাঝেই মনে হয় মেয়েটা হয়তো ইচ্ছে করেই বারবার তার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে তার যন্ত্রণার আধার থেকে বের করে নতুন আশার আলোতে ফিরিয়ে আনতে। আনমনে হেসে ওঠে সে কখনো কখনো মেয়েটির কথা শুনে, কিন্তু কখনো তার সামনে যাওয়া হয় না। এমনকি মেয়েটির নামও সে জানে না এখনো। কয়েক মাস পর শুভ্র এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছে সে, আবার নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে, কাজ শেষে বাবা মাকে সময় দেয়। এভাবেই দিন কাটছে তার। তবে চাপা স্বভাবটা এখনো পুরোপুরি যায়নি। আজ জাতীয় গণিত অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড, পোস্টার, ব্যানার, ক্যামেরা, মিডিয়া দিয়ে সব জমজমাট। শুভ্র চুপচাপ বসে আছে তার নিজস্ব ডেস্কে। তার চোখে মুখে এক ধরনের গর্ব ও চ্যালেঞ্জের ঝিলিক। সে এই অলিম্পিয়াডের বিশেষ বিচারক। বাকি বিচারকদের সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, আমি এমন একটি প্রশ্ন রেখেছি যা একজন সাধারণ প্রতিযোগী তো দূরের কথা, এখানে উপস্থিত অসাধারণ বিচারকরাও এসে থেমে যাবে। এটা শুধু কোনো গাণিতিক বুদ্ধির লড়াই না, এটা যুক্তি, ধৈর্য আর গভীর বিশ্লেষণের পরীক্ষা। বাকি শিক্ষকরা হেসে বলে, এরকম চ্যালেঞ্জ ভালো, দেখা যাক কেউ পারে কিনা। শুভ্র মনে মনে বলে, শেষ প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি, বেসিক ম্যাথ দিয়ে পারা যাবে না। দেখি কার এত এত ক্ষমতা যে প্রফেসর শুভ্র তালুকদারকে চ্যালেঞ্জে হারায়। এখন অলিম্পিয়াডের ফলাফল দেখার মুহূর্ত। অফিস রুমে শুভ্র সহশিক্ষকদের সঙ্গে বসে ফলাফল দেখছে। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত সবাই অনেক ভালো করলেও কেউ শেষ প্রশ্নের উত্তর দিতে পারেনি। সবার খাতা ফাঁকা বা ভুল যুক্তি। কিন্তু যখন তার পাশের শিক্ষক একটা খাতা তার দিকে এগিয়ে দিল, সেই খাতাটা দেখার পর চমকে যায়। নাম মেহরাব খান রোদেলা। শুভ্রর চোখ আটকে যায়। সেই খাতায় স্পষ্টভাবে লেখা আছে শেষ প্রশ্নের সঠিক উত্তর। ভেঙে ভেঙে পুরো ব্যাখ্যাটাই দেওয়া আছে সেই খাতায়। শুভ্রর ঠোঁট কাঁপে, চোখের কোণে এক অদ্ভুত বিস্ময়। তার কণ্ঠে উচ্চারিত হলো ইম্পসিবল। সে নিজের তৈরি ফাঁদে নিজেই হার মানে। বাকি বিচারকরা তাকে উদ্দেশ্য করে বলেন, প্রফেসর শুভ্র তালুকদারকে তবে হার মানতেই হলো। এরপর শুভ্রকেই আমন্ত্রণ করা হয় বিজয়ীকে পুরস্কারটা নিজের হাতে দেওয়ার জন্য, কিন্তু শুভ্র রাজি হয়নি কিছুতেই। তার ভালো লাগছে না এই মুহূর্তে, তাই সে একা একা নিজের কক্ষে এসে বসে আছে। কিন্তু যখন মাইকে শুনতে পেল পুরস্কার বিতরণী ও সম্মাননার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, তখন তার মনটা আনচান করতে লাগলো সেই সেরা প্রতিযোগীকে দেখার জন্য একবার। তাই সে চলে যায় সেখানে, আড়াল থেকে দেখতে থাকে সব। রোদেলা স্টেজে উঠে হাসি মুখে পুরস্কার নেয়। সমস্ত ফ্ল্যাশ জ্বলে উঠেছে, ক্যামেরা ক্লিক করছে। শুভ্র এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখছে মেয়েটাকে। সে প্রথমবার স্পষ্টভাবে রোদেলাকে দেখছে। দেখা মাত্রই মনে মনে বলে উঠল, রোদেলা এই সেই মেয়ে যার সাথে পার্কে, বুক স্টোরে, আরো অনেক অনেক জায়গায় দেখা হয়েছিল। যে মেয়ে অজান্তেই আমাকে নতুন করে সবকিছু শুরু করার অনুপ্রেরণা দিয়ে গেছে সব সময়, আর আজ হারিয়ে দিয়েও এক আশ্চর্য মুগ্ধতা দিয়ে গেল আমাকে। তো এই পর্বটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।